আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এফআরবির আজকের ক্লাসে। প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা আমরা একটু আর্লি শুরু করলাম, কারণ তোমরা জানো যে 10:30। কালকে জিনি মাশরুমকে রাত 1:30 পর্যন্ত ক্লাস নিতে দেখছিলাম, আর একটু হলে তো সেহরির টাইম হয়ে যেত। তো এই চ্যাপ্টারটা আমাদের বড়, আমাদেরকে শেষ করতে হবে, রাইট? তো আমাদেরকে যেহেতু শেষ করতে হবে, তাহলে আমাদেরকে একটু আগে থেকেই পড়াটা শুরু করতে হবে। সবাই একটু মেনশন করে দাও যে সকল বাচ্চা কাচ্চা হয়তো বা 10:30টায় ক্লাস ধরে খাওয়া দাওয়া করছে আরাম করে, ওরা আধা ঘন্টা পরে এসে চিল্লাচিল্লি করবে। ওদের মন খারাপ করতে ওদেরকে একটু মানাই করে দাও আসলে, কারণ তোমাদেরই ভালোর কথা চিন্তা করে, প্লাস আমারও একটু সেফটির কথা চিন্তা করে। রাত 12:30টার দিকে রাস্তায়, আমার অফিস থেকে আমার বাসার দূরত্ব 3 মিনিট, কিন্তু এই 3 মিনিটেই আমার সাথে যা খুশি তাই হয়ে যেতে পারে। এই 3 মিনিটে হুজুরকে ধরে হুজুরের দেশে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, তো আমি চাই না এরকম কিছু হোক। আমি 12টার আগেই জিনিসটা ক্লোজ করে আমরা এই চ্যাপ্টারটার মোট 3টা ক্লাস হবে, এর মধ্যে একটা ক্লাস দিনের বেলা হবে। যেই ক্লাসটা দিনের বেলা হবে সেই ক্লাসটা আমরা একটু ইন ডিটেইল বলতে একটু বেশি পড়বো, ঠিক আছে? একটু বেশি পড়বো বলতে সেই ক্লাসে আমরা যদি কোনো কিছু গ্যাপ থাকে সেই গ্যাপটা কভার করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, চলো আমরা বিসমিল্লাহ বলে আমাদের আলোচনা শুরু করি। আজকে উদ্ভিদ শারীরতত্ত্ব 1 নাম্বার ক্লাস। একটু বোর্ডটা একটু ময়লা ময়লা লাগছে, পরিষ্কার করার টাইম বোধহয় পাই নাই, করা উচিত ছিল, তোমরা এটাতে মাইন্ড করো না। আমরা চলো পড়া শুরু করি। এই চ্যাপ্টার থেকে মোট টপিক হলো 4টা টপিক, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এক, আমরা যদি টপিকের গুরুত্ব অনুসারে ভাগ করি সেইভাবে আমরা যাই। এক হলো শ্বসন, এইটা 1 নাম্বার গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। 2, সালোক সংশ্লেষণ, এটা আরেকটা টপিক। এই দুইটা যদি টপিক কেউ পড়ে ফেলে তাহলে তার আসলে 80% পড়া শেষ। 3 নাম্বার টপিক, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে না তা না, প্রচ্ছেদন। এবং 4 নাম্বার টপিক লবণ পরিশোষণ। তাহলে এই যে 4টা টপিক, এই 4টা টপিক থেকে তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন প্রিয় ভাইয়া এবং আপুটা, এই চ্যাপ্টারটা অনেকেই আমরা স্কিপ করি, কারণ এই চ্যাপ্টারে অনেক কঠিন নাম। এই চ্যাপ্টারটা অনেক কঠিন নাম, এবং বিশেষ করে শ্বসন এবং সালোক সংশ্লেষণ অনেক কঠিন। এখন স্কিপ তুমি চাইলে, আমি অনেস্টলি তুমি যদি আমাকে বলো, তুমি যদি সিকিউর জন্য মনে করো যে ভাইয়া আমি এটা স্কিপ করতে চাই, তুমি সেটা ভাইয়া তুমি যদি করতে চাও করতে পারো, কারণ তোমার হাতে তো অপশনস আছে। অনেকগুলো প্রশ্ন থাকবে, তার মধ্যে উত্তর করতে হবে। এইটার সিকিউটা যে উত্তর করতেই হবে ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি না। কিন্তু এইটার সিকিউটা ম্যাথের মতো, তুমি যদি এটা শিখে যাও তাহলে তুমি ম্যাথটার মজা যদি একবার পেয়ে যাও, তুমি কিন্তু পরীক্ষায় এই সিকিউটা পুরোপুরি উত্তর করতে পারবে এবং ফুল মার্কস পাবা। কিন্তু সেটার বিনিময়ে অবশ্যই চ্যাপ্টারটাতে একটু সময় দিতে হবে। যে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে তার কাছে এটা পানির মতো সহজ, যে এটা বুঝবে না তার কাছে এটা কঠিন। কিন্তু প্রিয় ভাইয়া আপুটা, ধরলাম তুমি বোঝার পরেও এই সিকিউটা উত্তর করতে চাইলা না, কারণ একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অনেকবার প্র্যাকটিস করার একটা বিষয় থাকে, এবং এটা নোট করাটাই উচিত। এটা নোট না করলে তুমি এই চ্যাপ্টারটা ভালো পারবা না। এখন গুরুত্বপূর্ণ কথা যে এই যে তাও ভাইয়া এটা যদি আমি বাদ দেই তাহলে আমার কি হবে? তাহলে তুমি একটা বড় বিপদে পড়বা, কারণ এখান থেকে কিন্তু অসংখ্য এমসিকিউ আসে সকল বোর্ড পরীক্ষায় এবং সকল অ্যাডমিশন টেস্টে। এইখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। তো তুমি যদি এগুলোর কনসেপ্ট ক্লিয়ার না রাখো, তুমি কিন্তু আলটিমেটলি এইচএসসির এমসিকিউতে ধরা খাবা, প্লাস অ্যাডমিশনে একটা বড় ধরা খাবা। আমি তোমাকে এটা ক্লিয়ারলি বলে রাখলাম, এটা বিশাল বড় চ্যাপ্টার। আমি জাস্ট তোমাকে সেই উদাহরণটা দিতে চাই। আমি উদাহরণটা সবসময় মাথার মধ্যে রাখি। যারা ভালো স্টুডেন্ট তারা কোনো কিছুকে অবহেলা করে না, তারা কোনো কিছুকে পুরোপুরি বাদ দেয় না। 2010 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র রক্ত চ্যাপ্টারটা থেকে 10টা এমসিকিউ এসেছিল। তারপর থেকে এরকম ব্লান্ডার আর কোনোদিন হয়নি। কিন্তু ধরো 2025 সালের ভর্তি পরীক্ষায়, যেই ভর্তি পরীক্ষায় তুমি অংশ নিলা, সেটা ঢাকা ভার্সিটি হতে পারে বা মেডিকেল হতে পারে বা ধরো কৃষি গুচ্ছ, যেটাই হোক, এই চ্যাপ্টার থেকে 3টা বা 5টা এমসিকিউ চলে আসলো, বড় চ্যাপ্টার তো দিয়ে দিল, তুমি কিন্তু ভাই ধরা খেয়ে যাবা তুমি যদি এই চ্যাপ্টারটা আগে থেকে একবার কনসেপ্ট ক্লিয়ার না করে পড়ে রাখো। ভর্তি পরীক্ষায় একটা মার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে বলবো, আমার যে 3টা ক্লাস হবে, জাস্ট ক্লাস 3টায় বসে থাকবা, যেটুকু বলবো সেটুকু লিখবা। এই চ্যাপ্টারে 100তে 100 পড়া হয়ে যাবে। তোমার একাডেমিকের জন্য প্লাস অ্যাডমিশনের জন্য 100-এ 100 পড়া হয়ে যাবে, 100তে 100। এবং আমরা চেষ্টা করব চ্যাপ্টারটা খুবই রসকসীন, চ্যাপ্টারটা একদম পচা মানের চ্যাপ্টার, এই অর্থে যেখানে অনেক কঠিন শব্দ আছে। আমরা চেষ্টা করব চ্যাপ্টারটাকে মজা করে আনন্দের সাথে পড়ার জন্য।
আমাদের আজকের এই সিনেমায় আমাদের সাথে। তাহলে আমরা সিনেমা, এটা একটা আনন্দের সাথে সিনেমার মতো করে পড়ার জন্য আমরা চেষ্টা করব, মজা করে পড়ার চেষ্টা করব, যেই পড়ায় আমাদেরকে সাপোর্ট দিবে নায়ক হিসেবে আজকের নায়ক জিনি মাশরুম, ও আমাদেরকে আজকের পড়ালেখায় সাপোর্ট দিবে। তো নায়িকার আলোচনা যেহেতু এখনো আসেনি, নায়িকার আলোচনা যখন আসবে তখন আমরা শুরু করব। বাট জিনি মাশরুম আজকে আমাদের এই চ্যাপ্টারের নায়ক, আমি তো এটা আগেই বুঝাই দিলাম, রাইট? ওকে ফাইন। চলো ভাইয়া, মেডিকেলের বই আসবে কবে? এপ্রিল মাসে, নোট করতে হবে। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ কি কমেন্ট এসেছে আমি জানি না, দরবেশ বাবার কমেন্টে থাকার কথা, ভাই কি আসছে কিনা, তাছাড়া কিছু পারি না। ভাইয়া পছন্দের একটা অধ্যায়, আচ্ছা ফাইন, খুবই ভালো একটা অধ্যায়, আজ এত তাড়াতাড়ি, আয় হায় লেট হয়ে গেল, ফ্যান্টাস্টিক। ওকে তাহলে চলো বিসমিল্লাহ বলে শুরু করে দেই, কথা বাড়াবো না। ওকে ফাইন, রেডি, 1 2 and 3। চলো, আমাদের 4টা টপিক, আমরা আমাদের আজকের লক্ষ্য থাকবে যে কোনো একটা টপিক শুরু করে শেষ করার চেষ্টা করা। আমার মনে হলো যে আজকে আমরা সালোক সংশ্লেষণ দিয়ে শুরু করব, অন্য সময় আমি এক একটা এক এক দিয়ে শুরু করি, কখনো শ্বসন দিয়ে শুরু করি, কোনো সময় প্রসেদন দিয়ে শুরু করি, কোনো সময় লবণ পরিশোষণ দিয়ে শুরু করি। আমার মনে হলো যে আজকে আমরা সালোক সংশ্লেষণ দিয়ে শুরু করব। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের পড়ার টপিক সালোক সংশ্লেষণ। আজকের সিনেমার নাম সালোক সংশ্লেষণ, এবং এই সিনেমার মুখ্য চরিত্রে কারা অভিনয় করবে সেটা একটু পরে জানাই দিচ্ছি। একজনের নাম তো জানো, বাকি অভিনেতা অভিনেত্রীদের নাম কিন্তু তুমি জানো না। এবং ভাইয়া এই সিনেমাটা কিন্তু পরতে পরতে টুইস্ট, যারা এটা একবার বুঝে ফেলতে পারবে তারা হিউজ লাভ করতে পারবে। এখান থেকে কি কি প্রশ্ন আসবে আগে সেই কথাটা জেনে নেই। এক নাম্বার জিনিস সালোক সংশ্লেষণ। 1 নাম্বার পড়া, যেটা আমরা কি কি পড়তে যাচ্ছি আমরা সেটা জেনে নেই। সালোক সংশ্লেষণ, এটা আজকে যে শেষ হবে তার কোনো গ্যারান্টি নাই, ভার্সেস শ্বসন, এই পার্থক্যটা পরীক্ষায় আসতে পারে। 1 নাম্বার কথা। তাহলে এইটা পারতে হলে আমাকে দুটাই ভালো মতো জানতে হবে, অ্যাটলিস্ট সালোক সংশ্লেষণ তো ভালো মতো জানতেই হবে। 2, পরীক্ষায় এই পার্থক্যগুলাই আসবে এই চ্যাপ্টার থেকে, চক্রীয় ভার্সেস অচক্রীয়, ফটোফসফোরাইলেশন। মাত্র 3টা পার্থক্য পড়লেই তোমার পড়া হয়ে গেল। ফটোফসফোরাইলেশন, চক্রীয় ভার্সেস অচক্রীয়, ফটোফসফোরাইলেশন। আচ্ছা, 3, C3 চক্র বনাম C4 চক্র বা C3 উদ্ভিদ বনাম C4 উদ্ভিদ। সালোক সংশ্লেষণ টপিক থেকে তোমার মূল পরীক্ষায় মূলত এই 3টা পার্থক্য তোমাকে পারতে হবে। এই 3টা পার্থক্য, পুরো টপিকটা যে একবার পড়ে ফেলবে তার কাছে পুরো 3টা পার্থক্যকে এইটা পড়তে তোমার লাগবে 1 মিনিট, এইটা পড়তে লাগবে 1 মিনিট, এইটাও পড়তে লাগবে 1 মিনিট। কিন্তু এই 1 মিনিট লাগবে কখন? যখন তোমার পুরো টপিকটা পড়া হয়েছে। যখন তুমি কখনোই কিছুই পড়ো নাই, তুমি চাইলেও এটা 1 মিনিটে শেষ করতে পারবা না। তোমার এটা 1 মিনিট না, এই যে চক্রগুলা, চক্রীয় অচক্রীয়, ফটোফসফোরাইলেশন বা C3 চক্র C4 চক্র, পুরো চক্রটা পড়তে তোমার সময় লাগবে 10 সেকেন্ড, 5 সেকেন্ড। পুরো চক্রটা তুমি 3 সেকেন্ডেও বলে ফেলতে পারবা। কিন্তু সেটা কখন? সেটা যখন আমরা পুরো টপিকটা পড়তে পারবো, পুরো টপিকটা বুঝতে পারবো। এটা যেহেতু একটা একাডেমিক ক্লাস, এটা যেহেতু এইচএসসির ক্লাস, যারা কখনোই এই চ্যাপ্টারটা পড়ো নাই, আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করব যাতে তুমি A to Z পুরো পড়াটা একদম পুরাটা বুঝতে পারো। সবাইকে তাহলে বলে দেই, আমাদের লক্ষ্য থাকবে এই 3টা পার্থক্যের কথা মাথায় রাখা, এই পার্থক্যগুলো যাতে আমরা ক্লাস শেষে পড়তে পারি। ওকে ঠিক আছে ভাইয়া, আমি লাস্ট হোপ, নিলয় বিশ্বাস। ওকে ভাইয়া স্প্যাম করছে ওয়েব অ্যাপে। আচ্ছা সৌরভ, তুমি যদি ওয়েব অ্যাপে থাকো, যে স্প্যাম করছে ওকে ব্লক করে দাও, ওকে মিউট করে দাও যাতে ও ক্লাস করতে না পারে। রাইট, চলো সবাই রেডি, আমরা শুরু করব। সিনেমার নাম সালোক সংশ্লেষণ, তবে সিনেমার মূল খেলা শুরু হবে একটু পরে। তার আগে ভূমিকা, অতীতের কাহিনী, এইগুলো আলোচনা হবে। সবাইকে রেডি? সবাই বলো রেডি কিনা? এই চ্যাপ্টারের জন্য অর্গানিক জানা লাগবে না,
এই চ্যাপ্টারের জন্য অর্গানিক জানা লাগবে না, অর্গানিকের কোনো দরকার নাই। আমি যতটুকু বলবো তুমি যদি ততটুকু পড়ো, ইনশাল্লাহ পুরোটা হয়ে যাবে। তাহলে চলো বিসমিল্লাহ বলে শুরু করে দেই। সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা। রেডি? বিসমিল্লাহ বলে শুরু করা যাক ও ভাই বোনেরা। তাহলে 1 নাম্বার কথা আমরা যে পড়ব সেটার নাম কি? সালোক সংশ্লেষণ। তাহলে এখানে খুব সহজ করে পড়তে হবে, জটিল করার কোনো সুযোগ নাই, জটিল করার কোনো সুযোগ নাই। তুমি এই শব্দ দুটাকে জাস্ট ভাঙো, সালোক সংশ্লেষণ। এটার ইংরেজিটাও লিখো, ফটো। ফটো, আমরা যে ফটো তুলি, ফটোসিনথেসিস, তাই না? আমরা যে ফটো তুলি সেটার সাথে এটার কি সম্পর্ক ভাই? ফটো, যে কোনো ছবির মূল বিষয় হলো আলো। তুমি ঘরের লাইটটা একদম বন্ধ করে দাও, ঘুচঘুচে অন্ধকার করে দাও, ক্যামেরায় ফ্ল্যাশ জ্বালায়ও না, তুমি ছবি তুলবা কিন্তু কিছুই উঠবে না, তাই না? কবরের ভিতরে একদম অন্ধকার, ছবি তুললেও কিছু দেখতে পাবে না। তো ছবির মূল উপাদান হলো আলো। তো আলো থেকেই মূলত এই ফটো থেকে, ফটো আলো শব্দটা থেকেই মূলত ফটো কথাটা এসেছে। তাহলে ফটো মানে আলো, সিনথেসিস মানে তৈরি করা। তাহলে ফটোসিনথেসিস মানে মনে হতে পারে আলো তৈরি করা, কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ মানে আলোর সাহায্যে তৈরি করা, আলোর সাহায্যে তৈরি করা। জাস্ট এই লাইনটা তুমি লিখে ফেললা। তাহলে প্রশ্ন হতে পারে যে এই আলো কোথা থেকে পাওয়া যায়? সূর্য থেকে। পৃথিবীর আলোর একমাত্র উৎসের নাম হলো সূর্য। তাহলে সূর্যের আলোর সাহায্যে তৈরি করা। প্রশ্ন হবে কি তৈরি করা? তুমি কয়েকটা প্রশ্ন করো খালি, উত্তর হলো শর্করা তৈরি করা। পৃথিবীর সূর্যের আলোর সাহায্যে শর্করা তৈরি করার নামই সালোক সংশ্লেষণ। তোমরা আমাকে বলো, মানুষ কি সালোক সংশ্লেষণ করতে পারে? কোনো জীব কি সালোক সংশ্লেষণ করতে পারে? কোনো জীব কি সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে কারা পারে? উদ্ভিদ। উদ্ভিদ। তাহলে উদ্ভিদের সূর্যের আলোর সাহায্যে শর্করা তৈরি করার প্রক্রিয়ার নামই সালোক সংশ্লেষণ। ডান। পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে, সালোক সংশ্লেষণে কি তৈরি করা হয়? তোমার উত্তর হবে শর্করা। ক্লিয়ার? ওকে। তাহলে তৈরি হবে শর্করা। তো শর্করা তো অনেক কিছু, তার মধ্যে আমরা শর্করার সবচেয়ে পরিচিত উপাদানটার কথা জানবো, গ্লুকোজ। উদ্ভিদ ধরো গ্লুকোজ তৈরি করবে। তাহলে উদ্ভিদ তৈরি করবে কি? গ্লুকোজ। কোন জিনিসটাকে কাজে লাগাবে? খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি যে সূর্যের আলোকে কাজে লাগাবে। তাহলে আমরা এই যে সূর্যের আলোটা এঁকে দিলাম। তাহলে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে। যতটুকু আমরা বললাম ততটুকু আমরা এখানে সংজ্ঞার মধ্যে লিখলাম। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে কাঁচামাল লাগবে। তুমি যাই তৈরি করতে চাও সেটার এগেনস্ট অবশ্যই কাঁচামাল লাগবে। রাতে যে ভাত খাচ্ছ চাল থেকে হচ্ছে, তুমি যে তরকারি খাচ্ছ সেটার তরকারি বাজার থেকে কিনতে হচ্ছে, শাকসবজি বা মাংস। তাহলে ভাই এই গ্লুকোজ তৈরি করার কাঁচামাল উদ্ভিদ কোথায় পায়? বাতাস থেকে। বাতাসের কার্বন ডাই অক্সাইড সে নিয়ে নেয় এবং মাটি থেকে সে পানি শোষণ করে নেয়। এই বাতাস থেকে দেখো, উদ্ভিদকে কোনো খাবার দিতে হয় না। তোমার বেঁচে থাকার জন্য কত খাবার খেতে হয়। এই যে তুমি সারাদিন রোজা, খেয়াল করো তুমি রাতের বেলা সেহরি খাচ্ছ তোমার শরীরের শক্তি তৈরি করার জন্য। কিন্তু প্রিয় ভাইয়া আপুটা তাকায় দেখো, তোমরা কি কেউ কখনো উদ্ভিদকে এক মুঠ ভাত তুলে খাওয়াইছো এই জীবনে? তোমরা কি কেউ কখনো নিজে একটা বিস্কুট খাওয়ার সময় উদ্ভিদকে একটা বিস্কুট খাইয়ে দিয়েছো? তুমি যে পছন্দ করো উদ্ভিদের প্রিয় খাবার কি তুমি দেখছো যে ওরা তোমার খাবার কখনো কেড়ে নিয়েছে? পৃথিবীতে একমাত্র জীব যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এবং এইটার জন্য সে মানুষের কাছ থেকে কোনো কিছু চায় না। পৃথিবীতে মানুষ যদি না থাকে উদ্ভিদের কিচ্ছু যায় আসবে না, কারণ প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড থাকলে এবং পানি থাকলে সে সূর্যের আলোকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করতে পারবে। এখন তোমরা বলতে পারো, ভাই প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড তো উদ্ভিদের জন্যও আছে, আমার জন্যও আছে, পানি তো উদ্ভিদের জন্যও আছে, আমার জন্যও আছে, আমি কেন এরকম আমার শরীরে গ্লুকোজ তৈরি করতে পারি না? সূর্যের আলো তো ও যেটা পায় আমিও সেটা পাই, কেন আমরা পারি না? এইটাই পার্থক্য। এই কথাটাই জানতে হবে। উদ্ভিদের এই বিশেষ রঞ্জকটা আছে, এইটার নাম ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকে একটা বিশেষ অঙ্গাণুতে। সবাই আমাকে বলো তো ওই অঙ্গাণুটার নাম কি? ক্লোরোফিল কোষের কোন অঙ্গাণুতে থাকে? সবাই আমাকে বলো।
ক্লোরোফিল কোষের কোন অঙ্গাণুতে থাকে? ফ্যান্টাস্টিক। তাহলে উদ্ভিদ কেন পারে, মানুষ কেন পারে না? তুমি যদি এক লাইনে উত্তর করতে চাও, কারণ উদ্ভিদের প্লাস্টিড থাকে, মানুষের প্লাস্টিড থাকে না। এবং এই প্লাস্টিড উদ্ভিদকে এই মহান ক্ষমতাটা দেয় সালোক সংশ্লেষণ করার। গবেষণা চলছে কোনো না কোনো প্রাণীর কোষে প্লাস্টিড ঢুকায় দেওয়ার। যেদিন বিজ্ঞানীরা সফল হয়ে যাবে কোষের মধ্যে, কোনো না কোনো কোষের মধ্যে, কোনো না কোনো জীবের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে সফল করার, সেই দিন ওই জীবটাও হয়তো বা সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানিকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করতে পারবে। বুঝাতে পারলাম? তাহলে মানুষ এবং উদ্ভিদ কোন জায়গাটাতে আলাদা? সব পৃথিবীর সকল জীব একদিকে, উদ্ভিদগুলো একদিকে। কোন অঙ্গাণুটার জন্য? প্লাস্টিড। এই জিনিসটাকে স্পেশাল বানায়। প্রিয় ভাই ও বোনেরা, তাইলে ও গ্লুকোজ তৈরি করলো, এবং এই প্রক্রিয়াটা যখন সে করে তখন সে সাথে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। অক্সিজেন, যেই অক্সিজেনটা আজকে তুমি আমি নিয়ে বেঁচে আছি। চিন্তা করছো? এই যে অক্সিজেনটা, এইটা কিন্তু সে প্রকৃতিতে ছেড়ে দিল। হ্যাঁ, যতটুকু তার কাজে লাগানোর, অবশ্যই এটা যে সে আমাদের জন্য বানায় তা না, এই অক্সিজেনটাও কিন্তু ও নিজের জন্য বানায়। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এই যে কাজটা করা হলো, এইটার নাম সালোক সংশ্লেষণ। সেই ছোট্টবেলা থেকে পড়ছো। তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলবা, এই যে এত কষ্ট করে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে, অক্সিজেন তৈরি করে, তোমরা আমাকে বলো কেন ওরা তো মাটি থেকে কার্বন ডাই অক্সাইডের পানি খেয়েই বেঁচে থাকতে পারে, ওর গ্লুকোজ তৈরি করা দরকারটা কেন? তোমরা তো অনেক দিন ধরে পড়ছো, তোমরা আমাকে বলো গ্লুকোজ বানায় কেন, এত পরিশ্রম কেন করে, ওর গ্লুকোজ বানায় কেন? বলো তো কার জন্য? উদ্ভিদ কি নিজের জন্য গ্লুকোজ বানায় না মানুষের জন্য বানায়? এইটা উত্তর দাও দেখি। সবাই কমেন্ট করো, উদ্ভিদ নিজের জন্য গ্লুকোজ বানায় না মানুষের জন্য বানায়? উদ্ভিদ কার জন্য গ্লুকোজ বানায় বলো? মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, মরার জন্য, নিজের জন্য। বলো বলো বলো, কার জন্য? উদ্ভিদ কার জন্য গ্লুকোজ বানায়? নিজের জন্য না মানুষের জন্য? নিজের জন্য, হুজুরের জন্য। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু তোমরা দুই ভাগ হয়ে গেছো। তোরা কিন্তু দুই ভাগ হয়ে গেছিস। একদল বলতেছে নিজের জন্য, একদল বলতেছে মানুষের জন্য। দ্যাটস ফাইন। প্রিয় ভাই ও বোনেরা, ধরে নেই, আমরা ধরে নেই যে আল্লাহ পাক, তো তোমরা তো, আমরা যদি ধর্মেও বিশ্বাস করি তাও এটা ব্যাখ্যা করা যায় পুরোপুরি। পৃথিবীতে মানুষ আসার আগে কিন্তু পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ছিল, বা জিনরা অনেক দিন ছিল। তো সেভাবেও চিন্তা করলে তুমি মিলাতে পারো, বা তুমি যদি বিবর্তনের কথা চিন্তা করো সেভাবেও মিলাতে পারো। মানুষ আসার অনেক আগে থেকেই কিন্তু পৃথিবীতে গাছ আছে। গাছ কয়েক কোটি কোটি বছর, হাজার কোটি বছর আগে থেকেই, লক্ষ কোটি বছর আগে থেকে পৃথিবীতে গাছ আছে। যখন মানুষ, আল্লাহ পাক পৃথিবীতে মানুষ পাঠানি নাই, তখন থেকেই দুনিয়াতে গাছ আছে। গাছ তো তখন গাছ কেন গ্লুকোজ তৈরি করবে? তখন তো দুনিয়াতে মানুষ নাই। তখন তো দুনিয়াতে মানুষ নাই যে অক্সিজেনটা গ্রহণ করবে। তাহলে এর অর্থ এই যে গ্লুকোজ, এই যে অক্সিজেন, এই পুরা জিনিসটাই উদ্ভিদ তৈরি করে নিজের জন্য। কিরকম নিজের জন্য? যেই গ্লুকোজটা উদ্ভিদ তৈরি করলো, যেই গ্লুকোজটা উদ্ভিদ তৈরি করলো, কোথায় গেলা? যেই গ্লুকোজ উদ্ভিদ তৈরি করলো, তুমি দেখো সেই গ্লুকোজটা তৈরি করার কারণ কি? সেই গ্লুকোজটাকে সেই অক্সিজেনের সাহায্যেই সে ভাঙে। ওই গ্লুকোজটাকে, যেই অক্সিজেনটা বানালো সেটা দিয়েই সে ভাঙে। ভাঙার পরে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং পানি। সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সাথে তৈরি করে শক্তি, যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাথে তৈরি করে শক্তি, যেটাকে আমরা আদর করে এটিপি বলে ডাকি। ও ভাই ও বোনেরা, তোমরা কি এই বিক্রিয়াটা ছোটবেলায় পড়েছো? তোমরা কি জানো এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম কি? মাশরুম জিনের বয়স কত? জিন তো মানুষের আগেই তৈরি হয়েছে। এই বিক্রিয়াটার নাম শ্বসন। ভেরি গুড। তাহলে তোমরা একটু তাকায় দেখো প্রিয় ভাই ও বোনেরা, এই যে এই চ্যাপ্টারটার এত আলোচনা, এই যে এত এত আলোচনা, এই চ্যাপ্টারটার মূল আলোচনা কি জানো? মানে শেষ আলোচনা কেন? বেঁচে থাকার জন্য যে জিনিসটা লাগবে তার নাম শক্তি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। শক্তি ছাড়া তুমি একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবে না। সারাদিন রোজা দিয়ে কেন ক্লান্ত লাগে? তোমার ব্রেন কেন কাজ করতে চায় না? ব্রেনে শক্তি থাকে না, তোমার শরীরে শক্তি শেষ হয়ে যায়। আর শক্তি মানে এটিপি,
পৃথিবীতে গতদিন তোমাদেরকে একটা বয়ান দিয়েছিলাম 10 মিনিটের, ওই বয়ান আজকে আর দিব না। পৃথিবীতে বেঁচে থাকতে টাকা যেমন অপরিহার্য, বেঁচে থাকার জন্য তোমার প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য এটিপি অপরিহার্য। এটিপি, এটিপি ছাড়া দুনিয়ার কোনো কোষ 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবে না। যেই কোষে এটিপি তৈরি হয় না সেই কোষ মৃত কোষ। একটা মরা মানুষের সাথে একটা জীবিত মানুষের কি পার্থক্য? জীবিত কোষ এটিপি তৈরি করতে পারে, মৃত কোষ এটিপি তৈরি করতে পারে না। তোমার শরীরের প্রত্যেকটা কোষ তোমার শরীরের প্রত্যেকটা উদ্ভিদের শরীরের, পৃথিবীর প্রত্যেকটা জীবের প্রত্যেকটা কোষ, প্রতিটা জীবের প্রতিটা কোষ প্রতি মুহূর্তে, শব্দটার দিকে তাকাও, প্রতিটা জীবের প্রতিটা কোষ প্রতি মুহূর্তে এটিপি তৈরি করছে। যেই মুহূর্তে এটিপি তৈরি হবে না সেই মুহূর্তে ওই কোষ মারা যাবে। বেঁচে থাকতে শক্তি লাগবে। আমি কথা বলতেছি, এখানকার শক্তি খরচ হচ্ছে, চোখ দিয়ে তাকাচ্ছি শক্তি খরচ হচ্ছে, হাতটা নড়ালাম শক্তি খরচ হচ্ছে। এই শক্তি কোথা থেকে আসছে? যেই খাবারটা আমি আজকে ইফতারে খেয়েছি সেটা ভেঙে ভেঙে প্রত্যেকটা কোষে এই বিক্রিয়াটা হচ্ছে। এই যে চারপাশে গাছগুলো ছোট থেকে বড় হয় কেন? প্রত্যেকটা কোষে এই বিক্রিয়াটা হচ্ছে। এইটা হলো ইউনিভার্সাল বিক্রিয়া, এটা বেঁচে থাকার প্রধান বিক্রিয়া। তুমি যদি বলো দুনিয়ার প্রধান বিক্রিয়া কি, ভাই এই পুরা দুনিয়া শূন্য হয়ে যাবে। এইটাই হলো এই দুনিয়ার প্রধান বিক্রিয়া। হার্ট অ্যাটাক মানে কি? হার্টের কয়েকটা কোষে এই বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, হার্ট অ্যাটাক। স্ট্রোক মানে কি? ব্রেইনের কয়েকটা কোষে এই বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। যেই মুহূর্তে শ্বসন হবে না ওই মুহূর্তে তুমি মারা যাবা। ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, উদ্ভিদ কেন এই কাজগুলা করে বা উদ্ভিদ কেন গ্লুকোজ তৈরি করছে, কারণ কেন অক্সিজেন তৈরি করে? মানুষের জন্য না। তোমরা যারা উত্তর দিলে মানুষের জন্য, নো মানে না, মুরগি তোমার মা। ওরা নিজের জন্য তৈরি করে। গ্লুকোজ এবং অক্সিজেন একসাথে লাগিয়ে তারা শক্তি তৈরি করে। শক্তি, সেখানে বেনিফিশিয়ারি হিসেবে, উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, কিন্তু এগুলা উপজাত। মূল লক্ষ্য কি থাকে? মূল লক্ষ্য থাকে শক্তি তৈরি করা। পুরো পৃথিবীটা শক্তির পূজারী, পুরো পৃথিবীটা শক্তির পূজারী। ওকে, ক্লিয়ার? আমরা কি সবাই শুনতে পাচ্ছি? এটুকু বুঝতে পারলাম? তাহলে সবাই আমাকে বলো, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি জাতীয় খাবার তৈরি করে? কতটুকু ব্রেনের মধ্যে ঢুকলো দ্রুত বলো। কি তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? শর্করা, কার্বোহাইড্রেট কার জন্য তৈরি করে? এটা উদ্ভিদ নিজের জন্য তৈরি করে, নিজে খেয়ে বেঁচে থাকার জন্য। তাহলে ক্লিয়ার প্রিয় ভাই ও বোনেরা? এইটাই শর্করার বিক্রিয়া। তাহলে শর্করার মূল বিক্রিয়া কোনটা? শর্করার মূল বিক্রিয়া এইটা। বিক্রিয়াটাকে আমরা চলো সুন্দর করে লিখে ফেলি, খুব ঘাটাঘাট লিখে ফেলি। একটা বিক্রিয়া শিখলে দুইটা বিক্রিয়া শেখা হয়ে গেল। তাকায় দেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সমতাকরণ ছাড়াই আগে আমরা বিক্রিয়াটা লিখবো, সমান C6H12O6। বুঝাই যাচ্ছে, দেখো এখান থেকে কার্বনটাকে নিল আর এখান থেকে পানিকে নিয়ে নিল। দেখো আলটিমেটলি এটা কার্বন এবং পানির যৌগ, উৎপন্ন হলো অক্সিজেন। প্রিয় ভাই ও বোনেরা, এইটাই সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তুমি যদি জাস্ট এই বিক্রিয়াটাকে উল্টায় দাও তাহলে এই বিক্রিয়াটা হয়ে গেল শ্বসনের বিক্রিয়া। এই বিক্রিয়াটি একই বিক্রিয়ার উল্টো পথের নামই শ্বসন। পার্থক্য কি? খুব মন দিয়ে তাকাও। এই বিক্রিয়াটাতে সূর্যের আলো লাগে। এই যে সূর্যের আলো, ভালো করে তাকাও তো, এত কিছু আসলে কোথা থেকে আসতেছে? আমরা বলি না পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। ভাই এবং বোনেরা ভালো মতো চিন্তা করো, এই যে সূর্যের আলো, আলটিমেটলি এখানে যে এটিপিটা তৈরি হয়, এই এটিপিটা কোথা থেকে আসলো? এই এটিপিটা আসলে সূর্যের আলোর মধ্যে ছিল। সূর্যের আলো, ওই আলোটাকেই পরবর্তীতে আমি তোমাদের জন্য সহজ করে দেই, তোমাদের জন্য ব্যাপারটাকে সহজ করে দেই যাতে ধরতে পারো। এই সূর্যের আলোতে যে এটিপিটা থাকে, এই সূর্যের আলোটাকেই পরবর্তীতে যখন এই যে C6H12O6 করা হয়, অক্সিজেনের সাথে ভাঙা হয়, এই যে এটিপিটা আসলো, খেয়াল করো এখানে কিন্তু কোনো সূর্যের সাহায্য লাগে না, এখানে কোনো সূর্যের সাহায্য লাগে না। বাকি কিন্তু হুবহু একই রকম থাকলো। তুমি তাকায় দেখো, সবই কিন্তু একই। এই দুইটা একই, এই দুইটা একই, এই দুইটা একই,
এই দুইটা একই, পার্থক্যটা কি? এই যে এই সূর্যের আলোটা এটিপিতে পরিণত হলো। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য, এই বিক্রিয়াটা তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমরা আসলে সূর্যের আলোর শক্তিটাকে কাজে লাগাই, বা গাছ সূর্যের আলোর শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে আসে। ভাই মূলত এইটাই আসলে সালোক সংশ্লেষণের মূল বিক্রিয়া, আসল বিক্রিয়া। তুমি যদি বলো ভাই এত কাহিনী কে, এটার মাস্টার মাইন্ড কে, এটার মাস্টার মাইন্ড আসলে এই জিনিসটা, সূর্যের আলোটাকে এটিপিতে কনভার্ট করা। পৃথিবীতে আমরা এখনো সরাসরি এইটা আবিষ্কার করতে পারিনি, কিন্তু আমরা অনেকটুকু আবিষ্কার করে ফেলেছি। দেখো তো, সূর্যের আলো, সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি, এটার নাম কি? এটা আবিষ্কার করা গেছে না? তোমরা আমাকে বলো এটা কোন চ্যাপ্টার? সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি, এটা কোন চ্যাপ্টার? এটা কোন মেশিন? সোলার প্যানেল। ফ্যান্টাস্টিক, দেখেছো? এইটা অলরেডি মানুষ আবিষ্কার করে ফেলেছে, যে সূর্যের আলো থেকে সোলার প্যানেল, এইটা দিয়ে তুমি লাইট জ্বালাইতে পারবা, কিন্তু এই ইলেকট্রিসিটি দিয়ে তুমি কোনো জীবন চালাইতে পারবা না। ঠিক একইভাবে গাছ যেই কাজটা করে, সূর্যের আলো থেকে এটিপি শক্তি তৈরি করে। এই মেশিনটা কে বানাইছে? এই মেশিনটা বানাইছে আল্লাহ পাক। এই মেশিনটার নাম উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে এই অসাধারণ জিনিসটা দেওয়া। এবং তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, বর্তমান বিজ্ঞানীদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট হলো কৃত্রিম পাতা তৈরি করা। কৃত্রিম পাতা তৈরি করা, এটা কিন্তু অলরেডি বইয়ের মধ্যে দেওয়া। কৃত্রিম পাতা তৈরি করা, তুমি যদি কৃত্রিম পাতা বানাইতে পারো ভাই, তাহলে সূর্যের আলো ওই পাতার মধ্যে পড়বে, ওইখান থেকে এটিপি উৎপন্ন হবে। আমরা কোনো না কোনোভাবে এটিপিটাকে কালেক্ট করব, কালেক্ট করে সেটাকে আমরা ধরো সরাসরি এটিপি খেয়ে নিলা, বা সরাসরি সিরিঞ্জের মধ্যে দিয়ে দিলা, এরকম করা সম্ভব। তাহলে এইটা দিন শেষে এটা একটা ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছুর এখানে মিশাল, দেখতে পাচ্ছি। তাহলে আমরা এতদিন জিনিসটাকে, আমরা এটা কনসেপ্ট বুঝার চেষ্টা করতাম না, আমরা জাস্ট হুদাই মুখস্থ করতাম যে সালোক সংশ্লেষণে আসলে কি ঘটনা ঘটে। আমি চাইলাম যে তুমি জিনিসটাকে বুঝার চেষ্টা করো। আমাদের চারপাশে যে গাছগুলো আছে, এগুলো এক একটা মেশিন। এগুলো কিসের মেশিন? এগুলো এক একটা কনভার্টার। এগুলো জাস্ট কনভার্ট করে দেয়, সূর্যের আলোটাকে কনভার্ট করে কিসে? শক্তিতে। এইটাই সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্য। বুঝতে কি পেরেছি? কথাটা কি বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে, কথাটা কি বুঝতে পেরেছি? কে কে বুঝতে পারলাম জিনিসটা কি? তোমরা কি আগে এই জিনিসটা জানতা? ও ভাই ও বোনেরা, তোমরা আগে এই জিনিসটা জানতা কিনা বলো? আগে এটা জানতা? কৃত্রিম পাতার কথা তোমাদের বইয়ে আছে, আমি দেখাই দিব। তাহলে প্রিয় ভাই বোনেরা, চলো আমরা একটু চ্যাপ্টারটার কোথায় এগুলো আলোচনা করা আছে সেটা একটু দেখে নেই। আমরা সালোক সংশ্লেষণ দিয়ে পড়া শুরু করব। যারা 30 মিনিট পরে এসেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, কোনো সমস্যা নেই, আমরা মূল পড়ায় কেবল ঢুকবো। এতক্ষণ যেটা ছিল সেটা ছিল ট্রেইলার। একদম সালোক সংশ্লেষণকে তোমরা যাতে ভালোবাসতে পারো, এই টপিকটা যাতে তোমরা পছন্দ করতে পারো, সেই জন্য এইটা হলো তোমাদের জন্য ট্রেইলার ছিল। চলো সামনের আগে বের করে ফেলি। চলো 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 চলো, কোথায় কোথায়? ইয়েস, আসো 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 আসো, রেডি রেডি, ইয়েস। তাহলে তাকায় দেখো, বইয়ের মধ্যেও কিন্তু আগে সালোক সংশ্লেষণ আলোচনা করা, তারপরে শ্বসন আলোচনা করা। তুমি দেখো, প্রথমে সালোক সংশ্লেষণ, যার অপর নাম ফটোসিনথেসিস, এইগুলা প্রত্যেকটা কথা আমি তোমাকে পড়াই দিলাম। আমি তোমাকে বলবো, তুমি এখন প্রিয় ভাই ও বোনেরা, এই লাইনটা এই লাইনটা, এই কয়েকটা লাইন তুমি নিজের মতো পড়বা। একটা অক্ষর নাই যেটা তুমি বুঝতে পারবা না, প্রত্যেকটা কথা তুমি এখানে বুঝতে পারবা। শুধু নতুন একটা শব্দ তুমি হয়তোবা খেয়াল করবা, যে সালোক সংশ্লেষণে নতুন একটা শব্দ তুমি খেয়াল করবা, যে সালোক সংশ্লেষণে সূর্যের আলোটাকে শক্তিতে রূপান্তর করা হয়, এটিপিতে রূপান্তর করা হয়। এটিপি ছাড়াও আরেকটা শক্তি, সেটার কথা নতুন করে জানবো আমরা, NADPH প্লাস। তো আমরা NADPH2 কথাটাকে এইভাবে বলবো। তো সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আসলে সত্যি কথা হলো এই সূর্যের আলোটাকে এরকম শক্তিতে রূপান্তর করা হয়।
মূল উদ্দেশ্য দিন শেষে এইটাই থাকে। তার আগে আমরা, ঠিক আছে, মূল উদ্দেশ্য আমাদের শক্তি তৈরি করা থাকে। তো একদম কোর উদ্দেশ্য যদি বলো, উদ্ভিদকে এভাবে চালানো, হ্যাঁ, এটাই আমাদের একদম মূল উদ্দেশ্য থাকে। ভাইয়া 10টায় ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ ওকে, 3 ক্লাসে আমরা দফা রফা করবো এই পুরো চ্যাপ্টার। তাহলে এখন তুমি এখানে, আমি তোমাকে টাস্ক দিলাম, তুমি এটা পুরাটা রিডিং পড়বা, পুরাটা রিডিং পড়বা। এখান থেকে 3টা এমসিকিউ আসবে, এমসিকিউ 3টা মার্ক করে নাও। তাকায় দেখো, রেডি। প্রশ্ন হবে সূর্যের আলোকে, দেখো তো সূর্যের আলোকে কিসে রূপান্তর করা হয়? এটিপি এবং NADPH2। এই যে এটিপি এবং NADPH2 কথাটা একটু পরে ভিতরে পাওয়া যাবে। এই দুইজনকে একসাথে বলে আত্তীকরণ শক্তি। এই দুইজনকে একসাথে বলে আত্তীকরণ শক্তি। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা আত্তীকরণ শক্তি নামে পরিচিত? এটা এমসিকিউ আসবে একদম পরীক্ষার আগে, ঘাটাঘাট। এটিপি এবং NADPH2 কে আত্তীকরণ শক্তি বলে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শুরুতে উদ্ভিদ সূর্যের আলোকে এইটাতে পরিণত করে। আচ্ছা, পরবর্তীতে এইটাকে কাজে লাগিয়ে আবার গ্লুকোজ। একটু ভালো করে তাকাও, এখানে একটা মজার জিনিস, একটু তোমরা প্যাচ খেয়ে যেতে পারো প্রিয় ভাই ও বোনেরা। সূর্যের আলোকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করা হয়, গ্লুকোজ। পরবর্তীতে এই গ্লুকোজকে ভেঙে আবার এটিপি তৈরি করা হয়। এইটাই মেইন কথা, এই অংশটুকুর নাম শ্বসন। কিন্তু এই গ্লুকোজ তৈরি করার জন্য প্রথমে সূর্যের আলোটাকে এরকম করা হয়, তারপরে গ্লুকোজ তৈরি করা হয়, সেইটা আমরা পড়বো। তার আগে আপাতত খালি এটুকু মার্ক করে নাও, সূর্যের আলোকে কিসে রূপান্তর করা হয়? ডান, এইটুকু মার্ক করে নাও। কি ধরনের খাদ্য প্রস্তুত করা হয়? পরীক্ষায় আসবে। উপজাত হিসাবে কি নির্গত হয়? এই 3টে লাইন থেকে এমসিকিউ আসবে, সবাই দাগ দিয়ে দাও। তারপরে বিক্রিয়াটা দেখে নাও। বিক্রিয়া যেটা আমরা লিখলাম, সব জায়গায় শুধু 6 বসাই দিবা। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি বসাতে পারতা। দেখো এই পাশে 12 অণু পানি, এই পাশে 6 অণু পানি, মাইনাস করে দিলে 6ই হয়। কিন্তু বইয়ে যেভাবে লিখছে এভাবেই লেখার চেষ্টা করো। এই পাশে 12 অণু পানি দাও, ওই পাশে 6 অণু পানি দাও, বইয়েরটাকে ফলো করো। 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, সব মিলায় 6 এর খেলা। যা লিখবা 6 এর খেলা। সূর্যের আলো, ক্লোরোফিল, এগুলো সব বুঝলাম আমরা। A to Z এই চ্যাপ্টার তোমরা যারা বুঝো নাই, একবার রিডিং পড়লে পুরাটাই বুঝে যাবা, একদম পুরাটাই বুঝে যাবা। ওকে ফাইন, ডান। এরপর এখান থেকে 3টে এমসিকিউ আসবে, দেখো খালি মূল শব্দ দাগাবা। সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গের নাম কি? অঙ্গাণুর নাম কি? এইখানে দাগ দাও। তুমি এখানে তাকাও, সালোক সংশ্লেষণের অঙ্গাণুর নাম ক্লোরোপ্লাস্ট। এমসিকিউ আসবে, কোথায় ঘটে? 1 লাইন, কোথায় ঘটে? নিচের এই লাইন, সবুজ পাতাকেই এটাকে অঙ্গ বলা হয়। পরীক্ষায় বেশি পড়ার টাইম নাই, সামনে পরীক্ষা। অঙ্গ সবুজ পাতা, অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতরে কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। এটা এমসিকিউতে আসবে একদম। যতটুকু কনসেপ্ট বুঝালাম সেইটুকু প্লাস এই 3টে এমসিকিউ পুরোপুরি বুঝতে হবে, দাগ দিয়ে দাও। ভালো মতো শব্দ 3টার অর্থ খেয়াল করো, অপশনে 3টাই থাকবে। সবাই কমেন্ট করো, অঙ্গ কি? অঙ্গ কি? অঙ্গ, অঙ্গ কি? অঙ্গের নাম পাতা, ভেরি গুড। পরীক্ষায় যদি আসে অঙ্গ কোনটা? পাতা। অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। স্থান কোনটা? ক্লোরোপ্লাস্টের ভেতরে থাইলাকয়েড। ভেরি গুড, ঠিক আছে, সাবাস সাবাস। তারপরে যাও, তারপরে এদিকে চলে যাও, রঞ্জক পদার্থ, এগুলো দরকার নাই। এখান থেকে এগুলা থেকে এত ইন ডিটেইল এই মুহূর্তে পড়ার সুযোগ নেই, আমরা জাস্ট এমসিকিউ পড়বো। প্রিয় ভাই ও বোনেরা তাকায় দেখো, ক্লোরোফিল 2 রকমের, ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B। জাস্ট পরীক্ষায় এমসিকিউ আসবে, কোনটার কালার কেমন ভালো মতো তাকাও। ক্লোরোফিল বি মানে ব্লু। এটা হলো, আমরা তো জানি ক্লোরোফিল মানেই সবুজ। কেমন সবুজ? ব্লুইশ সবুজ, নীলাভ সবুজ। আর এ হলো হলদি সবুজ। তাহলে অপশনে 2টাই থাকবে, হলদে। আমরা এইভাবে মনে রাখবো, হলদে ক্লোরোফিল A, ব্লু নীলাভ সবুজ। এমসিকিউ আসবে ডিরেক্ট, যা বলছি তাই আসবে। তারপর এমসিকিউ আসবে, জ্যান্থোফিলের বর্ণ কি? জ্যান্থোফিলের বর্ণ হলুদ। ক্যারোটিনের বর্ণ কি?
কমলা কিভাবে মনে রাখবো? ক দিয়ে ক্যারোটিন, ক দিয়ে কমলা। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে গাজরের মধ্যে কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর হবে ক্যারোটিন। এবং তোমরা তো সবাই জানো যে গাজরের যে ইংলিশ নাম সেটা কিন্তু ক্যারোট। মূলত গাজরের ইংলিশ নাম যেহেতু ক্যারোট, আর গাজরের মধ্যে যেটা বেশি পরিমাণে পাওয়া যায় সেই জন্য এই বর্ণটাকে বলা হয়েছে ক্যারোটিন। তাহলে গাজরের বর্ণ কমলা, ক্যারোটিন মানে কমলা, জ্যান্থোফিল মানে হলুদ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা হলুদ ফুল, এই ফুলে কোন রঞ্জকটা বেশি থাকবে? জ্যান্থোফিল। এমসিকিউ পড়াই দিচ্ছি, এগুলো থেকে 4টা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা এমসিকিউ আসবে, সেটা হলো এই যে 4টা কথা তুমি তাকায় দেখো, তুমি এখানে তাকাও। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল 4জন আছে। এদের বস কে? এদের সবার বসের নাম হলো ক্লোরোফিল এ। তুমি এখানে তাকায় দেখো, এরা সবাই ক্লোরোফিল এ কে এনে প্রদান করে। ক্লোরোফিল এ হলো এদের সক্রিয় অণু, বাকিরা সবাই সহযোগী কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স। তুমি এখানে তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা ছবিটা এভাবে আঁকতে পারি, সবাই ক্লোরোফিল এর কাছে এনে জিনিসপত্র জমা দেয়। ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এই 3টাকে আমরা বলবো অ্যান্টেনা কমপ্লেক্স। এটাও এমসিকিউতে আসবে, অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স কোন 3টা? প্রধান সক্রিয় এক অণুকে। মাথার মধ্যে ঢুকলো? দিস আর ফর এমসিকিউ, এগুলো একটাও পরীক্ষায় আসবে না। কিন্তু তুমি যখন এমসিকিউতে পারবা না তখন তো হুজুরকে গালি দিবা। যাতে গালি না দাও সেই জন্য আমি তোমাকে ইন ডিটেইল বলে দিচ্ছি একদম। ভাইয়া এটার কি আমাকে এই যে এইটা পড়তে হবে জৈব রসায়নের সংকেত? নো মানে না, মুরগি তোমার ডান। এগুলো সংকেত পড়তে হবে না, কিন্তু বর্ণের নাম পড়তে হবে। ওকে, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। এখানে 2টা শব্দ পড়তে হবে, ফাইকো ইরিথ্রিন এবং ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন, নিন কথাটা আছে, নিন মানে নীল, তাহলে নিন মানে নীল। ডান। ইরিথ্রিন তোমরা সবাই জানো, ইরিথ্রো মানে লাল। এই যে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ কমন পড়বে, যতটুকু দাগাই দিচ্ছে খালি এই কথাগুলোতে গোল দিবা। নীল, নিন, ইরিথ্রো মানে লাল, আর কোনোটা প্রশ্ন আসবে না। তাহলে সালোক সংশ্লেষণের মূল পিগমেন্টের নাম কি? ক্লোরোফিল এ। ডান, হয়ে গেল পড়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আস্তে আস্তে সিনেমার দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে 2টা এমসিকিউ পড়বা, ছবিটা মনে রাখবা, তাহলেই হবে। তুমি এখানে তাকায় দেখো, এই যে একটা গাছের পাতা, কি সুন্দর একটা গাছের পাতা দেখতে পাচ্ছ? এই গাছের পাতায় ধরো সূর্যের আলো পড়লো, সূর্যের 100টা ফোটন পড়লো, সূর্যের 100টা ফোটন। এর মধ্যে 83% পাতাটা শুষে নিবে। পরীক্ষায় প্রশ্ন আসবে কত পার্সেন্ট কি ঘটবে? 12% প্রতিফলিত হবে, 5% প্রতিসরিত হবে। এমসিকিউতে আসবে পাতা কত পার্সেন্ট শুষে নিবে। সবাই শব্দটা কমেন্ট করো, এমসিকিউ আসলে যাতে উত্তর করতে পারো। এমসিকিউ গুলো ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি। কত পার্সেন্ট? 83%। উল্টা উল্টা চলে যাবে কবে? উল্টা ফিরে যাবে কত পার্সেন্ট? প্রতিফলিত 12, প্রতিসরিত হবে 5%। এইবার মজার বিষয়টার দিকে তাকাও, মজার বিষয়টার দিকে তাকাও। এই 83%-এর মধ্যে উদ্ভিদ কাজে লাগায় কতটুকু? দেখো, মাত্র 3.5% ক্লোরোফিল মূল কাজে লাগে, একদম মূল কাজে লাগে 0.5 থেকে 3.5%। যে ক্লোরোফিল কতটুকু শোষণ করে, বাকিরা বাকি ক্লোরোফিল ছাড়া বাকি পাতার মধ্যে অনেক কিছু আছে, বাকিরা শোষণ করে। আলটিমেটলি মূলত এইটুকু তোমার ক্লোরোফিল দ্বারা শোষিত হয়। ভালো মতো তাকাও, পরীক্ষায় এমসিকিউটা এইভাবে আসবে যে আপতিত সূর্যালোকের ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয় কতটুকু? 83%। যদি বলে ক্লোরোফিল কর্তৃক শোষিত হয় কতটুকু, উত্তর হবে এটা। একটা ভালো স্টুডেন্ট এই প্যারাটা পড়বে, কিন্তু একটা অসাধারণ স্টুডেন্ট যে ভর্তি পরীক্ষায় সেরা রেজাল্ট করতে চায়, সে এই ক্লোরোপ্লাস্ট এবং এই ক্লোরোফিলের পার্থক্যটা বুঝতে পারবে। সবাই বলো মারহাবা। এই এমসিকিউ তুই আরেকবার জন্ম নিলেও সহজে খেয়াল করতে পারতি না একাই একাই। সবাই দাগ দিয়েছো? ক্লিয়ার? ওকে, গুড, ডান।
এখন প্রিয় ভাই এবং বোনেরা, সবাই একটা জিনিস ভালো মতো তাকাও। ওকে, খুব ভালো মতো তাকাই। সিনেমায় যাওয়ার আগে এই প্রত্যেকটা কথা আলোচনা করতে হবে, না সিনেমাতে একদম মজা পাওয়া যাবে না। ভাই ও বোনেরা দেখো, সূর্যের আলো আমার গায়েও পড়ে, একটা গাছের গায়েও পড়ে। আমিও এখানে একটা আম গাছ, আমি আমি মানুষ, আম গাছ। সূর্যের আলো ওর গায়েও পড়লো, আমার গায়েও পড়লো। ও এই সূর্যের আলোটাকে কাজে লাগাতে পারলো, আমি পারলাম না, আমি পালাই গেলাম, আমার খুব গরম লাগে, সূর্যের আলোতে গরম লাগে। কিন্তু ও ওই আলোটাকে গ্রহণ করলো, গ্রহণ করে কাজে লাগাইলো। তোমরা সবাই বলবা কারণ ওর আছে ক্লোরোপ্লাস্ট, কারণ ওর আছে প্লাস্টিড। তোমরা এগুলো সবাই বলবা। হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে ওর ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? থাইলাকয়েড। একটা ভালো স্টুডেন্ট এই কথাটা জানবে, থাইলাকয়েড। কিন্তু একটা অসাধারণ স্টুডেন্ট এর পরের ধাপের কথাটা জানবে। থাইলাকয়েডের ভিতরে কি থাকে? থাইলাকয়েডের ভিতরে থাকে ফটোসিস্টেম। ভাই শব্দটার দিকে তাকাও, ফটোকে সিস্টেম করে দেয়। ফটো মানে আলো, আলোকে সিস্টেম করে দেয়। সূর্যের আলোটা পড়বে, ওটাকে যে কাজে লাগানোর, ওটাকে যে রূপান্তর করা, ওটাকে শক্তিতে পরিণত করে যেই সিস্টেম, তার নাম ফটোসিস্টেম। উদ্ভিদের শরীরে দুই রকম ফটোসিস্টেম থাকে। আমরা ফটোসিস্টেম মানে কি? পিএস। আমরা বলবো ফটোসিস্টেম 1, আমরা বলবো ফটোসিস্টেম 2। এইটারও পার্থক্য জানতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে উদ্ভিদের কয় রকম ফটোসিস্টেম থাকে? সবাই জোরে জোরে বলো, দ্রুত কমেন্টে লেখো। কয় ধরনের ফটোসিস্টেম থাকে? সিনেমা দেখতেই লাইভে আছি, সিনেমা শুরু হবে আরো 10 মিনিট পরে। এইগুলা সিনেমা যাওয়ার আগে তোমাকে সিনেমার চরিত্রগুলোকে জেনে নিতে হবে, নাহলে সিনেমা বুঝতে পারবা না, সিনেমার মজা বুঝতে পারবা না। ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। তাহলে কয় রকম? 2 রকম ফটোসিস্টেম। ও ভাই বোনেরা, এটা কি জিনিস এইটুকু বুঝে নাও। ফটোসিস্টেমের মধ্যে সব উপাদান থাকে যেখানে আলোটাকে প্রসেস করা হয়, প্রসেস করে শক্তি বানানো হয়। ফটোসিস্টেমের মাধ্যমে আলোটাকে প্রসেস করে শক্তি বানানো হয়। এখানে এই কথাগুলাই বলা। তুমি রিডিং পড়তে পারো জানার জন্য, এখান থেকে তোমার এইচএসসিতে খুব বেশি কিছু আসবে না। রিডিং পড়তে পারো, ফটোসিস্টেমের মধ্যে একটা কেন্দ্র থাকে, ঠিক আছে? ক্লোরোফিল এ থাকে, ইলেকট্রন গ্রহীতা থাকে, পড়তে পারো, কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে না। আমরা আপাতত যতটুকু বুঝবো সেই বুঝাটা কি বুঝবো আমরা? কয় রকম ফটোসিস্টেম? 2 রকম। ফটোসিস্টেম 1 ভালো করে দেখ, ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2। আচ্ছা ঠিক আছে, এই পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। ভাই ও বোনেরা, এটার নাম 1 কেন? কারণ বিজ্ঞানীরা এটা আগে খুঁজে পেয়েছে এবং এটা জন্ম ফটোসিস্টেম 2 এর আগে। গবেষণা করে দেখেছে যে উদ্ভিদের শরীরে এই জিনিসটা অনেক আগে তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে উদ্ভিদ ফটোসিস্টেম 2 তৈরি করেছে, এই জন্য নামটা 1 আর 2। এখন ভাই ও বোনেরা, 1 রোল নাম্বার 1, ওর সবকিছুই ভালো ভালো, সবকিছুই বেশি বেশি। রোল নাম্বার 2 ও ভালো কিন্তু একটু কম কম। তুমি এখানে তাকাও, রেডি? 1 2 3। ফটোসিস্টেম 1 কোন ক্লোরোফিল গ্রহণ করে? ক্লোরোফিল এ 700। প্রশ্ন করতে পারো যে ভাই ক্লোরোফিল এ একটু আগে পড়ালেন, ক্লোরোফিল এ 700 আবার কি জিনিস? ক্লোরোফিল এ 700 এইটা আবার কি জিনিস? প্রিয় ভাই ও বোনেরা, জাস্ট জানিয়ে রাখি, এটা হলো আলো। তোমরা সবাই জানো, এটা বলতে আমার মধ্যে 10 সেকেন্ড সময় লাগবে। জাস্ট বলে দেই, এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ধরে নিচ্ছি তোমরা ওখানে আছো। এই যে তোমরা আমাকে দেখতে পাও, তাই না? এটার নাম দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো। মানুষের ক্ষমতা কতটুকু কম এইটা তুমি জাস্ট আমাদের চোখের পাওয়ার দিয়েই বুঝতে পারবা। আমাদের চোখ, মানুষের চোখ শুধুমাত্র দৃশ্যমান আলো দেখতে পায়, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দৃশ্যমান আলো দ্বারা দেখা যায় না। তোমরা কে কে দেখেছো বিড়ালের চোখ রাতের বেলা জ্বলজ্বল করে? কে কে দেখতে পেয়েছো বিড়ালের চোখ রাতের বেলা জ্বলজ্বল করে? কে কে দেখছো? বিড়ালের চোখ রাতের বেলা জ্বলজ্বল করে কারণ বিড়াল আল্ট্রা ভায়োলেট রে, আইআর রশ্মি, অর্থাৎ বিড়াল এমন কিছু দেখতে পায় যেটা তুমি দেখতে পাও না। তোমরা শুনবা যে অনেক সময় এটা ধর্মের সাথে এটার ব্যাখ্যা কিন্তু এরকম নাও হতে পারে, কিন্তু দেখবা যে অনেক সময় রাতের বেলা কুকুর চিল্লাইলে তোমরা শুনছো কিনা তোমার বাবা মায়ের কাছে?
যে অনেকেই বলার চেষ্টা করে যে ওরা এমন কিছু দেখছে যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, জিন দেখতে পায়, জিনি মাশরুম। তো ধরো জিন এমন কিছু দিয়ে তৈরি যেটা মানুষের চোখ ধরতে পারে না, কিন্তু কুকুর বিড়াল ওদের চোখ হয়তোবা সেটা ধরতে পারে, হতেই পারে, আমরা তো সেটা ধরতে পারি না। এবং তোমরা দেখবা ইউটিউবে কিছু ঘোস্ট হান্টিং চ্যানেল আছে, ঘোস্ট হান্টিং চ্যানেল, যারা ভূত খুঁজে বেড়ায়, তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাবা। দেখবা ওরা এই রশ্মিটা ব্যবহার করে, আইআর রশ্মি, আলট্রা ইনফ্রারেড, আমি শব্দটা একটু ভুল বলছি বোধহয়, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, একটু আগে বলতে ভুল করছি, স্লিপ অফ টাং ছিল। ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে ভূত খুঁজে বের করার জন্য। হ্যাঁ, এটাই সত্যি। তার মানে খালি চোখে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই না। আমরা ভেবে নেই মানুষ হিসাবে কিন্তু আমাদের চিন্তার ক্ষমতা, আমাদের দেখার ক্ষমতা, আমাদের বোঝার ক্ষমতা খুবই সীমিত। আমাদের জানার বাইরে দুনিয়াতে অনেক কিছু আছে। সবচেয়ে কমন উদাহরণ তো এইটা। তো আমরা যে স্পেকট্রামটা দেখতে পাই মাত্র ধরে নাও 380 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার। এই সূর্যের আলো, সূর্য থেকে আসা তরঙ্গের এইটুকু আমরা দেখতে পাই, না এর নিচের গুলা দেখতে পাই, না এর দূরের গুলা। সবচেয়ে কমন উদাহরণ এক্স রে। তুমি যখন ডাক্তারের কাছে যাও, তোমাকে একটা এক্স রে দেয়, তুমি এক্স রে ছবিটা তুলো, ভাইয়া এক্স রে থেকে কিন্তু একটা আলো বের হয়, ওই আলোটা তুমি চোখ দিয়ে মরে গেলেও দেখতে পাবা না, কিন্তু সেই আলো দ্বারা তোমার বুকের ছবি তুলে ফেলতেছি আমরা। চিন্তা করেছো? তো এই ক্লোরোফিল এ 700 মানে কি? ক্লোরোফিল এ 700 শব্দের অর্থ এটা 700 ন্যানোমিটারের আলোটাকে গ্রহণ করে। আর এ কি গ্রহণ করে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে PS2 সে কি গ্রহণ করে? 680 ন্যানোমিটার। ডান? ওকে, ঠিক আছে। ফটোসিস্টেম 1-এ আমি বলেছি যে রোল নাম্বার 1 সবকিছু তার বেশি পরিমাণে ক্লোরোফিল এ থাকে, কম পরিমাণে ক্লোরোফিল এ থাকে, এই কথা জানতে হবে। এটার বিক্রিয়া কেন্দ্রে কত আলো থাকে? 700। এইটার বিক্রিয়া কেন্দ্রে কত আলো থাকে? 680। ওই ক্লোরোফিল এ আর আলো নিয়েই 3টা পয়েন্ট। এইটুকু কথা আপাতত আমরা আগে শিখব। এইটা থাকে থাইলাকয়েডের বাইরের দিকে, ও নিজেকে প্রকাশ করতে চায়। 2 থাইলাকয়েডের ভেতরের দিকে। এই কথাগুলো কেন পড়ালাম? এমসিকিউ আসবে, নিচের কোনটা ফটোসিস্টেম 1 সম্পর্কে সত্যি, নিচের কোনটা ফটোসিস্টেম 1 সম্পর্কে ভুল, তোমরা যাতে এইটুকু ধরতে পারো। এরপর তোমরা বলবো ভাই আমি তো পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 7, ভাই এইগুলার তো কিছুই বুঝতেছি না। এইটা জিনে মাশরুম এবং প্রিয় পরিমণির সিনেমা হওয়ার পর এই পয়েন্ট 3, 5, 6, 7 তুমি বাম হাতে তুলতে পারবা, একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আশা করি এটা আমরা একটু পরে পড়বো। তাহলে ফটোসিস্টেম নিয়ে একটা আলোচনা হয়ে গেল। এখন ভাই ও বোনেরা, ওই যে বিজ্ঞানীদের কথা বলছিলাম সেটা এই জায়গায় দেওয়া। আমরা আস্তে আস্তে সিনেমায় ঢুকে যাচ্ছি। সিনেমায় ঢোকার আগে মূল কথা শোনো, একদম মেইন কথায় চলে আসো, ভালো মতো শোনো। সালোক সংশ্লেষণ দেখি কার কার জানা আছে। সালোক সংশ্লেষণ এই শব্দটার প্রবক্তাকে মূল বইয়ে দেওয়া আছে, নাম বলো, বিজ্ঞানীর নাম বলো। সালোক সংশ্লেষণ এই শব্দটার প্রবক্তা কে? কে বলতে পারবে? কারো উত্তর হয়নি, 2-1 জন শুধু সঠিক উত্তর দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু এমসিকিউ পড়াই দিচ্ছি। বার্নেস। সালোক সংশ্লেষণ এই শব্দটার প্রবক্তা বিজ্ঞানী বার্নেস। ডান। এই নামটা কে দিয়েছে? সালোক সংশ্লেষণ মানে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস শব্দটার প্রবক্তাকে বিজ্ঞানী বার্নেস। ওকে, কিন্তু এখানে ব দিয়ে আরেকটা ব্যক্তির নাম মনে রাখতে হবে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কাইল্লা মানুষ। তো বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে, 1905 সাল বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গের সাল। এই সময় বাংলাকে যেমন 2 ভাগ করা হয়, বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি বলেছেন সালোক সংশ্লেষণও 2 ধাপে ঘটে। নামটা দিয়েছে ওই বেটা, কিন্তু ভাগ করেছে এই লোক। একটা ধাপের নাম আলোক পর্যায়, আরেকটার নাম অন্ধকার পর্যায়। খুব ইম্পর্টেন্ট, পড়ার মধ্যে ঢুকে গেলাম। ও ভাই বোনেরা, তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে সালোক সংশ্লেষণ শেষে কি কি উৎপন্ন হয়, 2টা জিনিস উৎপন্ন হয়, নাম বলো। কি কি উৎপন্ন হয়?
সালোক সংশ্লেষণ থেকে কি কি উৎপন্ন হয়? আমিও ব্ল্যাকম্যান, মুশফিকুর রহমান অয়ন, ব্ল্যাকম্যান আর পাওয়ার। এই কি উত্তর দিদি? সালোক সংশ্লেষণ শেষে কি কি উৎপন্ন হয়? কিরে তোরা তো সবই ভুলে গেলি। পড়া শুরু করার শুরুতেই এই অবস্থা। গ্লুকোজ এবং অক্সিজেন, গ্লুকোজ এবং অক্সিজেন। পানি তো দুধ ভাত, পানি শুরুতেও থাকবে শেষেও থাকবে, তাহলে পানি হলো দুধ ভাত, গ্লুকোজ এবং অক্সিজেন। আচ্ছা গ্রেট। প্রিয় ভাই ও বোনেরা, বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুই ভাগে ভাগ করলেন। পরবর্তীতে গবেষণা করে দেখা গেল এই যে অক্সিজেন, এইটা উৎপন্ন হয় আলোক ধাপে, আর অন্ধকার ধাপে উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট, গ্লুকোজ। এই কথাটা ভালো মতো লিখে নাও, ভালো মতো জেনে নাও, প্রশ্ন আসবে গ্লুকোজ কোন ধাপে তৈরি হয়? দ্বিতীয় ধাপে, অন্ধকার ধাপে। সেইটা অসুবিধা না। অক্সিজেন তো তৈরি হয়, কিন্তু এই ধাপের আসল কাজটা কি? এই ধাপে পুরো প্রক্রিয়াটা চালাবার শক্তি তৈরি হয়, এটিপি এবং NADPH2। এইভাবে লিখলাম। তাহলে এই ধাপে দুইটা জিনিস তৈরি হয়, আলোক ধাপে দুইটা জিনিস তৈরি হবে, অক্সিজেন এবং এটিপি NADPH2, শক্তি এবং অক্সিজেন। অন্ধকার ধাপে তৈরি হবে গ্লুকোজ। কথাটা আরেকবার বলতেছি, খুব ইম্পর্টেন্ট, এটা MCQ আসবে। সালোক সংশ্লেষণের ধাপ কয়টা? দুইটা, আলো এবং অন্ধকার। আলোতে কি তৈরি করব? শক্তি, আত্তীকরণ শক্তি, এটিপি NADPH2। অন্ধকার ধাপে কি তৈরি করব? গ্লুকোজ। এইটুকু যার মনের মধ্যে ঢুকবে, সে, তার নাম খন্দকার, ওর মনের মধ্যে থাকবে না কোনো অন্ধকার। তাহলে সালোক সংশ্লেষণের ধাপ দুইটা। কোন বিজ্ঞানী তৈরি করেছেন রে? এই কথাটা কোন বিজ্ঞানী বলেছেন? আমি নিজেও কালামানিক, আমারে কিছু বল তোরা। আরে কালো আর ধলো ভেতরে কেবল, বাহিরে সবারই সমান রাঙা, এগুলো থাকবেই। একটু কালো হলে একটু চেষ্টা করতে হবে নিজেকে একটু স্মার্টলি চালার, কারণ সমাজে তুমি যত যাই বলো, আমি যতই সুশীল কথা বলি, সমাজ খুবই খারাপ, তোমরা জানো, ফাউল। এরা সবাই শুরুতেই তোমাকে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। তো তুমি চেষ্টা করবা তুমি যতটা স্মার্ট হতে পারো, সেটা তোমার কথাবার্তায়, তোমার আচার আচরণে, তোমার পোশাকে আশাকে, তোমার সুশীলতায়। তাহলে এই গায়ের রঙকে তুমি ওভারকাম করতে পারবা। এটি ট্রুথ, আমি তোমাকে বড় ভাই হিসেবে সত্যি কথাটা বললাম। এটাতে ডিসহার্টেন্ড হওয়ার কিচ্ছু নাই, কারণ এটার উপরে তোমার কোনো হাত নাই। কিন্তু যেটার উপরে তোমার হাত আছে, নিজেকে একটু সভ্য করে তোলা, একটু স্টাইলিশ করে তোলা, কথাটা একটু সুন্দর করে বলার চেষ্টা করা, এবং পোশাক আশাকে একটু প্রিটি হওয়া, তাহলে দেখবো সবাই তোমাকে দাম দিচ্ছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। তাহলে দেখবো যে মানুষ তোমাকে আর সাইড করে দিতে পারবে না। কিন্তু আমাদের সমাজের খুব কমন টেন্ডেন্সি মানুষকে জাস্ট গায়ের কালার দিয়ে, শুধু আমাদের পুরো পৃথিবীতেই কমন টেন্ডেন্সি গায়ের কালার দিয়ে জাস্ট সাইড করে দেওয়া। বুঝাতে পেরেছি? তবে আলামিন একটা খুব ভালো কথা বলেছে, স্টাইলিশ হতে গিয়ে কেউ ছাপড়ি হয়ে যেও না। ভদ্রতা ইজ দ্য কি। ছাপড়িদেরকে কেউ পছন্দ করে না, ছাপড়িদেরকে কেউ ভালোবাসে না। বুঝতে পারলাম? জেন জি শুড বি স্টাইলিশ বাট নট ছাপড়ি। ওকে, চলো সুন্দর, আমরা সামনের দিকে যাই, মেইন কথায় চলে আসি। প্রিয় ভাই ও বোনেরা, এইবার তাহলে আমরা দুই ধাপে আলোচনা করব। আমাদের সিনেমার মূল চরিত্র কিন্তু এই আলোক পর্যায়ে। আমাদের সিনেমার মূল চরিত্র আমরা আলোচনা করব আলোক পর্যায়ে। রেডি, 1 2 3। আলোক পর্যায়ে আমরা তৈরি করব এটিপি এবং NADPH+, এইভাবে লেখা হবে, সাথে অক্সিজেনও তৈরি হবে। এইটা আমাদের লক্ষ্য, যে আমরা এই জিনিসটা তৈরি করব। এখন ভাই ও বোনেরা, আমি তোমাকে এক লাইনে বিক্রিয়াটা বলি, ভালো মতো দেখো। গাছের পাতার মধ্যে থাকে এডিপি, এই এডিপির সাথে একটা ফসফেট লাগাই দিলাম। মানে কি? এডিপি মানে, আমি যদি লিখি, আমি জানি না তোমরা জানো কি না, অ্যাডেনোসাইন ডাই ফসফেট। ডাই মানে দুই, ভালো মতো দেখো, ডাই মানে দুই। এর সাথে তুমি আরেকটা ফসফেট লাগাই দিলা, এইটা হয়ে গেল এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। জাস্ট তুমি বানায় ফেললা এটিপি।
এখন এই বিক্রিয়াটা করার জন্য গাছ কার সাহায্য নেয়? সূর্যের আলোর সাহায্য নেয়। তাহলে দেখো তো, এডিপির সাথে একটা ফসফেট লাগাই দিয়ে এটিপি বানাইলাম সূর্যের আলোর সাহায্যে। ভালো মতো দেখো, কি যুক্ত করলাম? ফসফেট। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে বলে, পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে, সবাই যে আগে স্টার দিয়ে নাও, পরে অন্য আলোচনা। 5টা স্টার মারছি, তাকায় দেখ, এইটাকে বলে ফসফোরাইলেশন। খুব ইম্পর্টেন্ট। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে বলে ফসফোরাইলেশন। যেমন আমরা ধরো অপারের সাথে অপারের সাথে একটা ফসফেট যুক্ত করে দিলাম, হয়ে গেল অপার মনোফসফেট। মনো মানে একটা, অপারের শরীরে এখন একটা ফসফেট, তাহলে আমরা এইটাকে বলবো অপারের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথাটা পানির মতো সহজ, কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার নামই ফসফোরাইলেশন। ডান। ধরো তুমি তোমার সাথে যুক্ত করে দিলা, ধরো তোমার নাম পরি, পরির সাথে ফসফেট লাগাই দিলা, তাহলে হয়ে গেল পরি মনোফসফেট, পিএমপি। এটা হয়ে গেল পরির ফসফোরাইলেশন। একইভাবে এইটাও এডিপির ফসফোরাইলেশন। এখান থেকে আমরা তৈরি করলাম এটিপি। এখন উদ্ভিদের শরীরে এই প্রক্রিয়াটা ঘটার জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। খুবই ইম্পর্টেন্ট, সূর্যের আলোর প্রয়োজন হয়। যেহেতু সূর্যের আলো লাগে, সেই জন্য এইটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। খুবই ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় এডিপির সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করা হয়, তাকে বলে ফটোফসফোরাইলেশন। লাইনটা কে কে বলতে পারবে? আরও একবার বলছি, যেই প্রক্রিয়ায় এডিপির সাথে ফসফেট যুক্ত করা হয় সূর্যের আলোর উপস্থিতিতে, সেই প্রক্রিয়াকে বলে ফটোফসফোরাইলেশন। এবং মূলত এই প্রক্রিয়াটাই চালানো হয় গাছের মধ্যে। বিক্রিয়াটা এতটাই সহজ। সবাই কি লাইনটা বুঝতে পারলাম? অভিদত্ত প্লাস ফসফেট, অভিদত্ত মনোফসফেট, ট্রু। ভেরি গুড, খুবই ভালো, তোমরা ভালো বুঝতে পারছো। এই লাইনটাকে লিখতে পারবো? দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে, চলে আসো দেখো। ফটোফসফোরেশন সংজ্ঞা দেওয়া আছে। কোথায় সংজ্ঞা গেল? কোথায় 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 সংজ্ঞা গেল? কোথায় কোথায়? এটিপি, এই যে দেখো বিক্রিয়াটা দেওয়া, দেখতে পাচ্ছ? এইটার নামই ফটোফসফোরাইলেশন। প্রিয় ভাই ও বোনেরা, ওকে, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা এত কষ্ট করে সিনেমা দেখার জন্য আছো, ভাই এইটাই এইটাই হলো সিনেমার মেইন টাইটেল। তোমরা একটা প্রবাদ আছে না, যে দেখে তো ভালো মানুষ মনে হয়, ভেতরে এত জিলাপির প্যাচ কেন? বিশেষ করে মেয়েদেরকে তো এরকম খুবই দেখতে খুব ভালো মনে হয়, কিন্তু পেটের মধ্যে অনেক জিলাপির প্যাচ থাকে। প্রিয় ভাই ও বোনেরা, এই বিক্রিয়াটা হলো সেই জিলাপির প্যাচের সবচেয়ে বড় উদাহরণ। ওই মেয়েদের মতো দেখতে কত সুন্দর, দেখো, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট সমান এটিপি, কত সুন্দর একটা বিক্রিয়া। কিন্তু বিশ্বাস করো, এই বিক্রিয়াটা যতটা সহজে জায়গায় দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা ততটাই কঠিন। এবং আজকের সিনেমাতে আমরা এইটাই দেখব। আমরা উদ্ভিদে কিভাবে ফটোফসফোরিলেশন হয় সেইটাই আলোচনা করব। ভাই, এগুলো তোমাদেরকে কেন পড়ানো হচ্ছে এইচএসসি লেভেলে? এত জটিল জিনিস আমি জানি না। এটার আসলে সত্যি কথা, এইচএসসি লেভেলে এটা জেনে তোমার কি হবে আমি এটার অর্থ জানি না। আমি কেন পড়াচ্ছি? বাধ্য হয়ে পড়াচ্ছি। বিশ্বাস করো, এত জটিল জিনিস আমার মনে হয় না যে তোমার এটা জানার খুব একটা দরকার আছে এই লেভেলে। তারপরও তুমি পড়ছো। তোমাকে এই লাইনটা শিখাই দিলেই হয়ে যেত, কিন্তু না। হয়তোবা বিজ্ঞানের জটিলতা বা বিজ্ঞানের গভীরতা বোঝানোর জন্য তোমাকে এই জিনিসটা পড়ানো হচ্ছে। ভাই ও বোনেরা, তোমরা এইখানে যা দেখতে পাচ্ছ, এটা হলো ওই মেয়েটার সুন্দর চেহারা। এরপর তোমরা যেটা দেখতে পাবা, এটা হলো ওই মেয়েটার জিলাপির প্যাচওয়ালা মন। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা, এই হলো সুন্দর চেহারার ছবি। সুন্দর চেহারা, সবাই একটু প্রশংসা করে নাও, বলো ওয়াহ কি সুন্দর বিক্রিয়া, ওয়াহ। মাত্র 3টা শব্দ, তাই না? এখানে একটু পানি দিয়ে দাও, দিয়ে দিলে একটা পানি, এইটাই ফটোফসফোরিলেশন। ওয়াহ ওয়াহ, কি সুন্দর। এই বিক্রিয়াটা আসলে গাছের মধ্যে কিভাবে হয়,
সবাই আসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলে আসো। ভয় পেও না, ভয় পেও না বন্ধু আমার। এই বিক্রিয়াটা গাছের মধ্যে এইভাবে হয়। জাস্ট ওই বিক্রিয়াটা দেখতে এই রকম। পেঁয়াজ কাকে বলে, কত প্রকার এবং কি কি, এইটাই ফটোফসফোরিলেশন। দিন শেষে এটিপি তৈরি হবে। তাকায় দেখো, এই যে দেখো এটিপি, দেখতে পাচ্ছ? এইটা একটা সিনেমা। হয় এইভাবে তারা এটিপি তৈরি করে, না হলে এইভাবে তৈরি করে। তুমি তাকায় দেখো, এটিপি। এইটা আরেকটা সিনেমা। তোদেরকে আজকে এক টিকিতে দুইটা সিনেমা দেখাবো। সিনেমা কেবল শুরু হবে, এতক্ষণ তোদেরকে মোটামুটি সাইজ করে আনছি, এতক্ষণ হাসি তামাশা করিনি। আমি আজকে সারা দিন ডিউটি করেছি, নিজ হাতে 4টা বা 5টা পেশেন্টের ডেথ কাউন্সিলিং করেছি। ডেথ কাউন্সিলিং মানে তারা চোখের সামনে মারা গেল, তাদের আত্মীয় স্বজনকে ডাকলাম, ডেকে তাদেরকে এই করুণ সংবাদটা দিলাম। গত 1 মাসে মিনিমাম 50 জন রোগীর ডেথ কাউন্সিলিং করেছি আমি, নিজ মুখে তাদেরকে মৃত্যু সংবাদ দেওয়া। এটা পৃথিবীর একটা খুবই কঠিন কাজ, খুব একটা কঠিন কাজ, এবং খুব কাছ থেকে দেখা যে মানুষের নিজের বাবা, নিজের মা, শ্বশুর, আত্মীয় স্বজন মারা গেলে কত কষ্ট লাগে। তো সারাদিন সেই জন্য শুরুতে কিছুটা একদমই স্লো, মানে একদমই কড়া কড়া গেলাম। তোমরা হয়তো কিছু বোর্ড ফিল করছো, কিন্তু দেখো আমরা এখন সিনেমার মধ্যে ঢুকে গেলাম। তাহলে এইটা হলো সুন্দর চেহারা। এই বিক্রিয়াটার আসল রূপ কোনটা? এই বিক্রিয়াটার আসল রূপ হলো এইটা। দেখো, এই বিক্রিয়াটার আসল রূপ এইটা। কি ভয়ঙ্কর! পেটের মধ্যে জিলাপির প্যাচ, পেটের মধ্যে জিলাপির প্যাচ, পেটের মধ্যে জিলাপির প্যাচ। ভাই, আমরা আজকে মাশরুম এবং পরীর সাহায্যে এই জিলাপির প্যাচটা খোলার চেষ্টা করব। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা পড়বো এখন ফটোফসফোরাইলেশন। ভাই এবং বোনেরা, কি পড়বো? ফটোফসফোরাইলেশন। সো ফটোফসফোরাইলেশন লিখছি আমি, সবাই চলে আসো। এইটা যে শিখে ফেলবে তার জন্য 10 মিনিটে 2টা সিনেমাই পড়া হয়ে যাবে। ফটোফসফোরাইলেশন। ওকে, ফটোফসফোরিলেশনের শেষ উদ্দেশ্য কি? সবাই এতক্ষণ ধরে কি বুঝলা? সবাই বলো তো, দিন শেষে আমরা কি তৈরি করব? ফটোফসফোরিলেশনের মাধ্যমে আমরা দিন শেষে কি তৈরি করব? ভেরি গুড, দিন শেষে আমরা এটিপি তৈরি করব। এখন এই এটিপি তৈরি করার জন্য, এই সিম্পল বিক্রিয়াটা ঘটানোর জন্য গাছ 2 রকম প্রক্রিয়া ফলো করে। বেশিরভাগ সময় সে এই প্রক্রিয়াটা ফলো করে। বেশিরভাগ গাছ বেশিরভাগ সময় এই প্রক্রিয়াটা ফলো করে, যার নাম অচক্রীয়। আর অনেক সময় এই প্রক্রিয়াটাও ফলো করে, অনেক সময়। তবে কমনলি তারা এটিপি তৈরির জন্য কোন প্রক্রিয়াটা ফলো করে? এইটা, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তোমরা বলবো, ভাই এগুলো মানেটা কি? আমরা এখন এই মানেটাই পড়বো, এইটাই আমাদের সিনেমা। তবে এই সিনেমায় যাওয়ার আগে আমরা আরো 2-1টা ছোট ছোট শব্দ শিখে নিব, যেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দিন শেষে আমরা তৈরি করব এটিপি, কিন্তু এটিপি তৈরি করার পদ্ধতিটা এতটা সহজ না, এতটা সহজ না। সব ব্যাপারটা মোটেই এতটা সহজ না। অনেক এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে দিন শেষে এটিপি তৈরি হবে। কিভাবে আমি সেটাতে যাব। যাওয়ার আগে আমরা সবাইকে মোটামুটি চিনি, শুধু একটা নতুন শব্দ শিখতে হবে, সেটার নাম ইলেকট্রন বাহক। ইলেকট্রন বাহক। তোমরা বলবো, ভাই এরা আবার কি? নামের মধ্যেই এদের কাজ বলা আছে। এদের কাজ নিজের কাছে ইলেকট্রন আসার পর পাশের জনকে দিয়ে দেওয়া। তোমরা সবাই কে কে পিকনিকে গেলে বালিশ খেলা খেলছো? ওই যে একটা মিউজিক ছেড়ে দেয়, তারপর একটা বালিশ বা বল তোমার কাছে আসবে, পাশের জনকে দিয়ে দিবা, তোমার কাছে আসবে, পাশের জনকে দিয়ে দিবা। যার কাছে মিউজিকটা থেমে যাবে সে বাদ। কে কে খেলছে? আমি এই খেলা জীবনে যতবার খেলছি, সবার আগে শুরুর 3 জন যদি বাদ হয়, ওই 3 জনের একজন হলাম আমি। তো এই ইলেকট্রন বাহকদের কাজ, এদের কাজ, ধরো এদের নাম কিরকম? ধরো এদের নাম এই রকম, প্লাস্টো, কুইনোন। নামগুলো একটু দেখে নাও। প্লাস্টো, সায়ানিন,
তো দেখো প্লাস্টো, প্লাস্টো মানে পি, কুইনোন মানে কিউ, প্লাস্টো সায়ানিন মানে পি, সায়ানিন মানে কি, তারপরে নামগুলো দেখো ফেরিডক্সিন, নামগুলো একটু কঠিন কিন্তু এদের কাজ কিচ্ছু না, জাস্ট ইলেকট্রনটাকে পরের কাছে পাস করে দাও, নামই তো এদের ইলেকট্রন বাহক। আচ্ছা, তারপর আর কি আছে, প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, আর কি কি আছে ভুলেই তো গেলাম দুই একটা নাম, সাইটোক্রোম, ভেরি গুড। এখানে দেখো সুন্দর করে দেওয়া, এটা থেকে অসংখ্য এমসিকিউ আসবে, আমি নামগুলো লিখে দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে সেট হয়। কোথায় তোমরা কোথায়, এই তো প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, আমাদের জন্য লাগবে সাইটোক্রোম, এবং আমাদের জন্য এই কয়েকজনকে লাগবে, এই কয়েকজনের নাম একটু মনে রাখো, প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, নামগুলো একটু মনে রাখো, সাইটোক্রোম, সাইটোক্রোম, সাইটোক্রোম ধরো আপাতত। এই পাঁচজন, এদের কাজ কি, ইলেকট্রনকে বহন করা। ভাইয়া এরা কোথায় থাকে, এরা ক্লোরোপ্লাস্টে থাকে, ক্লোরোপ্লাস্টের কোথায়, থাইলাকয়েডে। তাহলে প্রশ্ন যদি আসে থাইলাকয়েডের ইলেকট্রন বাহকের নাম কি কি, বা নিচের কোনটা থাইলাকয়েডের ইলেকট্রন বাহক নয়, এই নামগুলো দেখলে বুঝে যাবা এরা থাইলাকয়েডে থাকে, এদের কাজ ইলেকট্রন আসলে পাশের জনকে দিয়ে দেওয়া, ইলেকট্রন আসলে পাশের জনকে দিয়ে দেওয়া, ইলেকট্রন আসলে পাশের জনকে দিয়ে দেওয়া। ঠিক আছে, কথা ক্লিয়ার, ডান। তাহলে এইটুকু তুমি যদি শিখে ফেলো অনেকটুকু। লাস্ট একটা ছোট্ট জিনিস শিখতে হবে, তোমরা কে কে এই খেলাটা খেলছো, ছবি দেখাচ্ছি যাতে চিনতে পারো, অনেকে নাম না জানতে পারো কিন্তু খেলাটা খেলার কথা, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবাই এই খেলাটা খেলার কথা। সাবওয়ে সার্ফার, কে কে এই খেলাটা খেলছো, এই খেলাটা কে কে খেলেছো, খেলেছো নাকি, এই খেলাটা খেলছো, ইলেকট্রন কোথা থেকে আসবে, হ্যাঁ আমরা আলোচনা করব, আমরা তো এখন ঢুকিনি। ইয়েস, আমি এখনো খেলি। দেখো এই পিচ্চিটা দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে, এই যে কয়েনগুলো সে কালেক্ট করতে থাকে। এখন কেউ তো প্রশ্ন করতে পারে যে ভাই কয়েনগুলো এভাবে রাস্তার মধ্যে ছড়াই ছিটায় রাখে কি লাভ, কয়েনগুলো তো ওকে শুরুতে দিয়ে দিলেই হয়। কিন্তু ধরো এই পিচ্চিটা এই দিক দিয়ে গেলেই শুধু এই কয়েনটা পাবে, আবার যদি সোজা চলে যায় তাহলে কিন্তু এই কয়েনটা পাবে না। তার মানে রাস্তার সাথে কিছু কয়েন অ্যাটাচড আছে, রাস্তার সাথে কিছু কয়েন ফিক্সড, যে এই পথে গেলেই সে ওই কয়েনগুলো পাবে। আমাদের এই যে ইলেকট্রন বাহকগুলা, এদের সাথেও আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিয়েছে। ধরো ব্যাপারটা এমন, জাস্ট বুঝার জন্য বুঝে নাও, ইলেকট্রন যখন এইখান থেকে এর কাছে যাবে, যখন এই পথটা ব্যবহার করবে, তখন ধরো এই পথে এটিপি উৎপন্ন হবে, যদি এই পথে ইলেকট্রন না যায় এটিপি উৎপন্ন হবে না। ইলেকট্রন যখন এখান থেকে এই পথে যাবে তখন NADPH উৎপন্ন হবে, যদি এই পথে না যায় তাহলে উৎপন্ন হবে না। ব্যাপারটা অনেকটা এইটার মতো, এই পথে গেলে শুধু এই কয়েনগুলো পাবে, এই পথে গেলে শুধু এই কয়েনগুলো পাবে, যদি না যায় পাবে না। এইটাই হলো কথা, যে ভাই এই ইলেকট্রন বাহকগুলোর দরকারটা কি, এই ইলেকট্রন বাহকগুলোর মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে তখন ওর ভিতরে কিছু চেইন রিঅ্যাকশন হবে, কিছু বিক্রিয়া হবে, যার ফলে হয় এটিপি উৎপন্ন হবে, না হলে NADPH উৎপন্ন হবে। না হলে এদের আসলে খায় দায় কোনো কাজ নাই, সারাদিন খালি ইলেকট্রনকে পার করা, আসলো পার করো, আসলো পার করো, এটাই এদের কাজ। কিন্তু যখন পার করবে, পার করতে করতে এই আউটপুট সে দিয়ে দিবে। ব্যাপারটা খেলার মতোই। এইটুকু তোমরা যদি বুঝে যাও তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করি, আমাদের পড়া শুরু করি। তোমরা একটু কষ্ট পেতে পারো, আমরা পড়া শুরু করি। এই যে পড়ি পড়ি, পড়া চলো চলো একসাথে পড়ি। ফিওফাইটিন থাকবে, ফিওফাইটিন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। তো এই পড়ি দিয়ে আমাদের খুব একটা মন ভরবে না। তোমরা এখন তো যে কোনো কিছু দেখানো খুব রিস্কি হয়ে গেছে, পোলাপান এত দুষ্ট, জাস্ট ক্লাসের মধ্যে একটু আগ্রহ ধরে রাখার জন্য জিনে মাশরুমের সাথে আমরা আমাদের বর্তমানে নায়িকা, আমি নায়িকাকে মোটেই প্রমোট করছি না, এটা আগেই বলে নিলাম
যে নায়িকাকে আমি প্রমোট করছি না, জাস্ট এই যে জিনে মাশরুমের সাথে আমাদের এই নায়িকার, আমরা সিনেমার মধ্যে ঢুকে গেলাম। জিনে মাশরুম এবং পরিমণির সিনেমা আমরা শুরু করছি। চলো শুরু করা যাক। প্রথম সিনেমার নাম রেডি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। প্রথম সিনেমার নাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন। সিনেমাটার নামটাই কি হাস্যকর, ফসফোরাই, কত নামটা লেখাটাই কত কঠিন। প্রথম সিনেমার নাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন। রেডি, অ্যাকশন। সিনেমার লেখক আবুল, আবুল কি, আবুল হাসান। সিনেমার পরিচালক মাওলানা এসিএস পুরী। এই অধম, এই সিনেমার পরিচালক আমি, কিন্তু লেখক কে? লেখক আবুল হাসান। সিনেমার নাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন। প্রিয় ভাই ও বোনেরা, চলো শুরু করা যাক। গল্পটা অনেক কাল আগের, যখন পৃথিবীতে সূর্য উঠত, পৃথিবীতে সূর্য উঠত, সূর্যের আলো ফটোসিস্টেম 2 এর গায়ে পড়তো। এই ফটোসিস্টেম 2 এটা হলো পরিমণির বাসা। আমি এটা কেন এভাবে বুঝাচ্ছি যাতে তোমার ব্রেনের মধ্যে ঢুকে যায়। ফটোসিস্টেম 2 হলো পরিমণির বাসা, আমাদের নায়িকার বাসা। তো আমাদের নায়ক এবং নায়িকা, এটা তো বাংলা সিনেমা, এটার সাথে বাস্তব দুনিয়ার কোনো মিল নাই। নায়িকা চৌধুরী সাহেবের মেয়ে, আর আমাদের জিনে মাশরুম, আমাদের মাশরুম ভাইয়া হলো রিক্সাওয়ালা। আমাদের মাশরুম ভাইয়া রিক্সাওয়ালা, কিন্তু মাশরুম ভাইয়ার রূপ দেখে পরিমণি ও আর নিজেকে আটকে রাখতে পারেনি, ওর প্রেমে পড়ে গেছে। ফলে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসা, তারা একে অপরকে বিয়ে করতে চায়। তারা এই সম্পর্কে থাকতে চায় না, তারা একে অপরকে বিয়ে করবে। কিন্তু চৌধুরী সাহেবের বাসায় এই সম্পর্কে কি কেউ মেনে নিবে? রিক্সাওয়ালার সাথে কি কেউ বিয়ে দিবে? এরকম একজনকে কি কেউ বিয়ে দিবে? দিবে না। মাশরুম একদিন চৌধুরী সাহেবের বাসায় গেল, বলল, চৌধুরী সাহেব, আমি রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু আমি ছোট লোক নই। দেখেন আমি কত লম্বা, আমি কত বড় লোক। কিন্তু চৌধুরী সাহেবের এতে মন গলল না। ওকে বিয়ে দিবে না তো দিবেই না, বিয়ে দিবে না তো দিবেই না। পরে পরিমণি এবং মাশরুম দুইজন মিলে প্ল্যান করলো যে আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে, পালানো ছাড়া আর পথ নাই। তোমরা দেখতে পাচ্ছ বাসা থেকে ছোট ছোট 11-12 বছরের বাচ্চারা পালিয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরাও যে পালাই যাচ্ছে এটাকেও আমি সমর্থন করছি না, আমি যা সিনেমা দেখাচ্ছি, আমি যা সিনেমার পরিচালক। আমাকে নিয়ে আবার এটা নিয়ে আবার পোস্ট দিয়ে দিও না যে ভাইয়া এগুলো ক্লাসে কি বলছেন। তাহলে ভাই কি দাঁড়াইলো? যখন ওদের বিয়ে করার সময় চলে আসলো, তার মানে কি, সূর্যের আলো যখন ফটোসিস্টেম 2 এর গায়ে পড়লো, তখন পরিমণির বাসা থেকে পরিমণি এবং মাশরুম কয়জন? 2 জন। আমরা দুজনকে ইলেকট্রন হিসেবে চিনব। এ হলো একটা ইলেকট্রন, এ হলো একটা ইলেকট্রন, 2 জন। এই 2 জন ইলেকট্রন তারা বাসা থেকে বের হয়ে গেল। ইয়ে, তাহলে কি শিখলাম? সূর্যের আলো যখন ফটোসিস্টেম 2 এ পড়লো, সেখান থেকে 2টি ইলেকট্রন উত্তেজিত হয়ে তারা বের হয়ে গেল। উত্তেজিত হয়ে বের হয়ে গেল, তাদেরকে বিয়ে করতে হবে। এখন তোমরা জানো, আমি জানি না তোমরা এটা জানো কি জানো না, যখন মানুষ বাড়ি থেকে পালায়, সবাই আগে দেখো, তোমরা চারপাশে যদি পালানোর হিসাব দেখো, সবাই সবার পরিচিতদের বাসা আগে যেতে চায়, যার সাথে সম্পর্ক ভালো। তুমি একটু পালানোর ইতিহাসগুলো দেখো দুনিয়ার, দেখবা যে সবাই সবার পরিচিতদের বাসায় যায়, পরিচিত। তাহলে এরা কোথা থেকে বের হলো? ফটোসিস্টেম 2, যেটা কিনা পরিমণির বাসা। দেখো তো, ফটোসিস্টেম 2 থেকে বের হলো, বের হয়ে ওরা সবার আগে কোথায় যাবে? ওরা বের হয়ে ওদের সবার প্রিয় বন্ধু কার বাসায় গেল? নামটা মনে রেখো, পিকুর বাসায়। কার বাসায় গেল? পিকু। সবাই কমেন্ট করো, কার বাসায় গেল? পিকু। পিকু মানে কি রে?
পিকু মানে প্লাস্টোকুইননের বাসায় গেল। ওকে ফাইন। এখন পিকু হলো একটা ভিতর ডিম, পিকু একটা ভিতর ডিম। পিকু বলল পড়ি, পিকু হলো পরীর বান্ধবী। পড়ি, চৌধুরী সাহেব যদি জানতে পারে আমি তোকে আশ্রয় দিয়েছি, আমাকে আমার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা দিবে, আমাকে জেলে নিবে, আমাকে ওরা অনেক মারবে, আমি তোকে রাখতে পারবো না পড়ি, প্লিজ প্লিজ, তুই তুই প্লিজ আমাকে রিকোয়েস্ট করিস না, আমার বাসায় আমাকে ঠ্যাঙ্গাবে, তার চেয়ে আমি তোকে একটা ব্যবস্থা করে দিচ্ছি পিকু, আমি তোকে আমার একটা ফ্রেন্ডের বাসায় তোকে পাঠাচ্ছি। তাহলে এরপর ওদেরকে কোথায় পাঠায় দিল? তাকায় দেখো, পিকুর ফ্রেন্ডের বাসায়। এফ মানে ফ্রেন্ড, কেমনে মনে রাখবা? সাইটোক্রোম এফ। কেমনে মনে রাখবো? ফ্রেন্ডের বাসায় পাঠাই দিল। খুব ভালো। ওই ফ্রেন্ড চক্ষু লজ্জার কারণে বাসায় একদিন রাখতে পারলো, 2 দিন রাখতে পারলো, 3 দিনের মাথায় ওই ফ্রেন্ডের বাবা খেপে গেল, এই তুই নিজেই পড়ালেখা করিস না, তুই আবার ঘর ছেড়ে পালানো 2 জনকে তোর বাসায় আশ্রয় দিছিস, আজকে থেকে তোর ভাত বন্ধ। যখন ওর ফ্রেন্ডটাও বিপদে পড়ে গেল, এরকম অবস্থা দেখে আমাদের মাশরুম ভাইয়া তো অনেক ভালো, মাশরুম ভাইয়া কি করলো? মাশরুম ভাইয়া বললো ঠিক আছে, এই অপমান আমরা নিব না, আমরা অপমান নিতে পারবো না, চলো পড়ি, আমি তোমাকে আমার পিসির বাসায় নিয়ে যাই। কোথায় নিয়ে গেল? পরীকে সহ মাশরুম ভাইয়া চলে গেল তার পিসির বাসায়। পিসি মানে প্লাস্টোসায়ানিন, পিসি মানে বাবার বোনকে বলে পিসি। তাহলে দেখো, বাসা থেকে পালাইলো, প্রথম পিকুর বাসায় গেল, পিকু থেকে সাইটোক্রোম এফ, তারপরে কোথায় গেল? পিসির বাসায়। পিসি তো মাশরুমকে অনেক আদর করে, যদিও ওরা গরিব, কিন্তু এখন মাশরুম সরাসরি বাসায় নিতে পারতেছে না, কারণ মাশরুম নিজেই রিক্সাওয়ালা, বাসায় নিয়ে যায় কি কি বলবে, কিন্তু পিসি ওকে বোঝাইলো, দেখ মাশরুম, তুই তোর বাবা মায়ের একমাত্র ছেলে, তোর আরো 2টা বোন আছে, তুই যদি ভাবে পালায় পালায় বিয়ে করিস তাহলে তো বোনগুলোর কি হবে, চল মাশরুম চল, তোকে তোর বাবার কাছে নিয়ে যাই, চল দেখা যাক করে মেনে নেয় কিনা। পিসি এই 2টা ইলেকট্রনকে মানে মাশরুম এবং পরীকে কোথায় নিয়ে গেল? মাশরুমের বাসায়। পালাইলো পরিমণির বাসা থেকে, কোথায় গেল এবার? মাশরুমের বাসায়। মাশরুমের বাসায় যখন গেল, মাশরুমের বাপ, মাশরুমের পিছনে লাথি মারে মাশরুমকে বের করে দিল। বেটা, তুই পড়ালেখা না করে তুই রিক্সা চালাইলি, আমার সমাজে মান সম্মান ডুবাই দিলি, তোকে রিক্সা কিনে দিতে বাধ্য হলাম। মাশরুমকে পিছনে লাথি মারে বের করে দিল, পিসিকেও ঘাড় ধরে বের করে দিল। ফলে মাশরুমের বাসায় পরিমণির এবং মাশরুমের জায়গা হলো না, তারা আবার ফেরারি হয়ে গেল, এবার তারা কোথায় গেল? এইবার তারা কোথায় গেল? এইবার তারা গেল, মাশরুম বলল ঠিক আছে, আমার একটাই বন্ধু আছে, ওই বন্ধুর কাছে কখনোই সাহায্য চাইনি, আমরা ওর কাছে সাহায্য চাইব। মাশরুম এবার তার বন্ধু ফরিদের কাছে সাহায্য চাইল। ফরিদ মানে কি? ফরিদ মানে ফেরিডক্সিন। ফরিদ মানে কি? ফরিদ মানে ফেরিডক্সিন। ফরিদ হলো ক্লাসের ওই ভদ্র বন্ধুটা, ওই আতেল বন্ধুটা, যে আসলে ভালো মানুষ। মাশরুম এবং পরীর বিপদ দেখে ফরিদ বলল আচ্ছা 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 ঠিক আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, আমি তোমাদেরকে সাহায্য করব। ফলে মাশরুম এবং পরীকে সে নিজের বাসায় লুকায় রাখে, এবং ফরিদ বলে এই তোরা যেভাবে আছিস এভাবে তো হবে না, পরীর বাপ তোদেরকে ধরতে পারলে আলাদা করে ফেলবে, তোরা এখনো বিয়ে করিসনি কেন? মাশরুম বলল আরে পালায় বেড়াতে দম পাচ্ছি না, বিয়ে করব কখন? ফরিদ বলে দাঁড়া, আমি তোর দায়িত্ব নিচ্ছি। পরবর্তীতে ফরিদ মাশরুমকে কাজী অফিসে নিয়ে যায়। কাজী অফিসের নাম এনএডিপি রিডাক্টেজ। কাজী অফিসের নাম কি? কাজীর নাম কি? এনএডিপি রিডাক্টেজ। হুজুর হইলে ভালো হইতো। কোথায় নিয়ে গেল? ক্লিয়ার? এনএডিপি রিডাক্টেজের কাছে নিয়ে গেল। এরপর তাদের বিয়ে করায় দিল। বিয়ে করানোর পর বিয়ে করায় দিল। ঠিক আছে, ডান। বিয়ে করানোর পর এক সময় দেখা গেল
মাশরুম এবং পরীর কোল জুড়ে এলো সন্তান, যেই সন্তানের নাম এটিপি। একটা সুখের অবশেষে সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। কিন্তু তোমরা দেখো, ঘরের মেয়ে পরী এবং ঘরের ছেলে মাশরুম, তারা যে ঘর ছাড়লো, তারা কি আর ঘরে ফিরতে পারলো? তারা কি ঘরে ফিরতে পারলো? সবাই আগে বলো। তারা যে একবার ঘর ছেড়ে চলে গেল, তারা কি ঘরে ফিরতে পারলো? না। চলো সিনেমাটা একবার করে রিক্যাপ করি। সূর্যের আলো ফটো সিস্টেম 2 এ পড়লো, তার মানে ওদের যখন বিয়ের বয়স হলো, মাশরুম এবং পরী দুজনেই পালিয়ে গেল। প্রথমে তারা পিকুর বাসায় গেল। পিকু হলো ভিতর ডিম, ওর বাসায় রাখতে পারলো না। পিকু ওকে রাখলো ওর ফ্রেন্ডের বাসায়। কিরে, হায় হায়, পিকু ওকে রাখলো ওর ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ড 2 দিন রাখার পর ফ্রেন্ডের বাপ ওর খাবার বন্ধ করে দিল, পাঠাইলো পিসির বাসায়। পিসি থেকে চলে গেল মাশরুমের বাসায়। মাশরুমের বাপ ওকে লাথি মারে দুজনকে বের করে দিল। বের করে দিয়ে শেষে সাহায্য করলো কে? ফরিদ। ফরিদ নিয়ে গেল কোথায়? এনএডিপি ডিরেক্টরের কাছে। সেখানে কাজী এনএডিপি ডিরেক্টর তাদেরকে বিয়ে পড়াইলো। বিয়ের পর তারা সুখে শান্তিতে ঘর করলো, তাদের বাচ্চা হলো, বাচ্চার নাম এটিপি। এইটুকু যে সিরিয়ালটা মনে রাখতে পারবে, চলো তার পড়া হয়ে গেছে। সবাই বলো মারহাবা। এই যে ঘরের ছেলে মাশরুম এবং ঘরের মেয়ে পরী, তারা তো আর ফিরে আসলো না, তারা চক্র পূরণ করলো না। এই জন্য এইটার নাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন। প্রশ্ন হতে পারে যে এটাকে অচক্রীয় বলা হয় কেন? কারণ হারানো ইলেকট্রন কখনোই আর তার জায়গায় ফিরে আসে না। তাহলে প্রশ্ন হবে যে ভাই, এভাবে সূর্যের আলো যতবার পড়বে ততবার তো মাশরুম এবং পরী পালায় যাবে, এখানে তো ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। ধরো এখানে 100টা ইলেকট্রন ছিল, সূর্যের আলো পড়া মাত্র যদি এভাবে বের হয়ে যায় দুইটা দুইটা করে, তাহলে তো 50 বার আলো পড়ার পরে এখানে খালি হয়ে যাবে, পুরো প্রক্রিয়াটাই তো বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য এইখানে একটা বিশেষ ঘটনা ঘটে। পরীমণির বাপ আর মা নতুন বাচ্চা নেয়, যে পরীমণিকে ত্যায্য করে দিলাম, ও বাদ। পানি ভেঙে, তাকায় দেখো, তাকিয়ে দেখো, পানি ভেঙে তারা ইলেকট্রন তৈরি করে, প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করে তারা। এই যে পানি ভেঙে তৈরি করা, এটাকে বলে ফটোলাইসিস অফ ওয়াটার, পানিকে ভাঙা। পানি ভেঙে তারা প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে এবং অক্সিজেন তৈরি, নতুন বাচ্চা নেয়। ধর পরীমণি সর, ও আমাদের কথা শুনে মাশরুমের মতো রিক্সাওয়ালাকে বিয়ে করছে, ওকে ত্যায্য পুত্র করলাম। এবং পরবর্তীতে এই ইলেকট্রনের চক্রটা চলতেই থাকে। প্রশ্ন করতে পারো ভাই পানি কোথা থেকে আসে? পানি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে নেয়। সবাই বলো মারহাবা। কেমন বুঝলা? ও ভাই বোনেরা, পুরো চ্যাপ্টারের এই অংশটুকু পড়া শেষ। বিশ্বাস করো চাই না করো, তোমার এটা ব্রেনের মধ্যে ঢুকে গেল। সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা কেমন লাগলো? কেমন লাগলো সিনেমা? এক টিকিটে 2 সিনেমার কথা বলছিলাম, এক টিকিটে 2 সিনেমা। এইটা গেল একটা। তোমরা কিছু কিছু সিনেমা আছে যেই সিনেমাতে, ধরো যেই সিনেমাতে কাহিনীটা এরকমও হতে পারতো, এরকম একটা সিনেমা দেখায়, তাই না? আমি হলাম সেই ডিরেক্টর যে এরকম ছাড়া যে ঘরের মেয়ে আর ঘরে ফিরে আসবে না, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে না, এটা মেনে নিতে পারে না। তো চলো সিনেমাটা কেমন হতে পারে আরেক রকম, সেইটা দেখার চেষ্টা করি। চলো নতুন সিনেমা, নতুন সিনেমা। এইবার তাকাও, এই সিনেমাটার নায়ক নায়িকা একই। সবাই রেডি? এই সিনেমাটা যদি আমি হলে ছাড়ি, এটা ব্লকবাস্টার হবে না? তোরা বল, এটা তুফান মুভির চেয়ে ভালো হবে কিনা, দাগি সিনেমার চেয়ে ভালো হবে কিনা? তোরাই আমাকে বল, কি ফাটে যাবে? কি বললি এটা তোরা? এই সিনেমাটা যদি আমি হলে ছাড়ি, তোরা হুজুরের সিনেমা দেখতে আসবি কিনা? তোরাই তো সিনেমা হিট করে দিবি। এইবার তাকায় দেখো ও ভাই বোনেরা, এইবার তাকাই। চলো, এইটা কার ঘর ছিল রে?
এটা কার বাড়ি ছিল? পরি না মাশরুম? তোরা বল, এটা কার বাড়ি ছিল? পরি না মাশরুম? মাশরুম। তাহলে এই সিনেমার গল্পে কিন্তু কাহিনীটা আলাদা। ভালো করে তাকাও, এই সিনেমাতে এটা মাশরুমের বাসা। মাশরুম একটা খুবই ভালো সুন্দর ছেলে, উচ্চ বংশের। মাশরুম একটা উচ্চ বংশের সুন্দর ছেলে। এক সিনেমাতে রিক্সাওয়ালা বানাইছি, আরেক সিনেমাতে যদি এটা না করি মাশরুম তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে। তো এই সিনেমাতে মাশরুম একটা উচ্চ বংশের ছেলে, বড় লোক, মাশরুম চৌধুরী। ক্লিয়ার? কিন্তু এই মাশরুম চৌধুরী একবার ঘুরতে গিয়ে দেখে ফেলে পরিমণিকে এবং পরিমণিকে প্রেমে পড়ে যায়। এইবার এই সিনেমাতে পরিমণি হলো এতিম, গরিব। পরিমণির কোনো বাবা মা নেই, সে এতিম এবং সে গরিব। কিন্তু পরিমণি তো পরিদের মতো সুন্দরী, সেই জন্য মাশরুম তাকে ভালোবেসে ফেলে। একই ঘটনা। মাশরুমের বাবা মা কোনোভাবেই মেনে নিবে না, না না মাশরুম না, তোমার জীবন আমরা নষ্ট করতে দিতে পারি না, তোমার জীবন আমরা নষ্ট করতে দিতে পারি না। পরে মাশরুম এবং পরি সিদ্ধান্ত নেয়, জীবন তো একটাই, এই জীবনে আমাদেরকে এক হতেই হবে। তারা আবার বাড়ি থেকে পালায়। এই সিনেমাতেও তারা বাড়ি থেকে পালালো, আবার বাড়ি থেকে পালাইলো, মাশরুমের বাড়ি থেকে পালালো। এবার পরিমণি এসে মাশরুমকে নিয়ে পালাই গেল। পরিমণি এসে মাশরুমকে নিয়ে পালাই গেল। এর আগে মাশরুম পরিমণিকে নিয়ে পালাইছিল, এইবার পরিমণি। আর পরিমণি তো এতিম, খেয়াল করো, ওর কিন্তু এতিমখানায় থাকেও, ও নিজস্ব কোনো বাড়িঘর নাই। তোমরা আমাকে বলো তো, তোমরা এই সিনেমাটা দেখলা না? অচক্রীয়। এই সিনেমাটা গতবার মাশরুম এবং পরিও দেখছে সিনেমা হলে গিয়ে। তোমরা এবার বলো, কোন ফ্রেন্ডের কাছে ওদের আগে যাওয়া উচিত? তোমরা বলো, কোন ফ্রেন্ডের কাছে গেলে ওদের কাজ হবে? তোমরা এক নামে বলো তো, কার কাছে যাওয়া উচিত? সাবাস সাবাস, ইয়েস, বুদ্ধি আছে তোদের। তোরাও তার মানে পালানোর পর সবার আগে ফরিদের কাছে যাবি, তাই তো? ফরিদের কাছে। ওরা ভাই সিনেমা দেখছে, ওরা দেখছে যে বাকিগুলো কোনো কাজের না, এই ব্যাটার একদম বোগাস, একদম ভুয়া, এরা কোনো সাহায্যই করে না, গেলে ভাই ফরিদের কাছেই যাইতে হবে, ফরিদ আমাদেরকে বিয়ে দিবে। তো ওরা এবার সরাসরি প্রথমে কোথায় গেল? ফরিদের কাছে। কিন্তু ফরিদের কাছে গিয়ে ওদের তো মাথাই নষ্ট, কারণ গতবার ফরিদ বলল, ভাই মাফ, গত সিনেমায় আমি পরিমণি আর তোকে আশ্রয় দিয়ে পরিমণির বাপ আমাকে যে ঠ্যাঙ্গানটা ঠ্যাঙ্গাইছে, এলাকার মাস্তান দিয়ে পুলিশ দিয়ে আমারে যে ঠ্যাঙ্গানটা ঠ্যাঙ্গাইছে, তোরা ওইদিকে বাচ্চা এটিপি জন্ম দিলি, কিন্তু আমার তো জানের 12টা বাজে গেছে রে ভাই, আমার তো পুরো 12টা বাজে গেছে ভাই, তোরা আমাকে মাফ করে দে, আমি তোদেরকে সাহায্য করতে আর পারবো না। এবার তো মাশরুমের মাথায় হাত পড়ে গেল, হায় হায়, ফরিদ ওদেরকে তাড়াই দিল। পরিমণি বলল, তাহলে কি আর করা, চলো পিকুর কাছে যাই, পিকুর যদি মন পরিবর্তন হয়, পিকু যদি আশ্রয় দেয়। পিকুর কাছে গেল। পিকু এখনো ভীতু, বললো, না না না, আমাকেই বাসায় থাকতে দেয় না, আমিই পড়ালেখা করি না, তোরা আমার ফ্রেন্ডের বাসায় যাতো। এইবার ফ্রেন্ড আবারও দয়া পরবশ হয়ে 2 দিন রাখে। ফ্রেন্ড এরপর ফ্রেন্ডকে আবার বাড়ি থেকে বের করে দিতে চায় ফ্রেন্ডের বাপ, একই ঘটনা। মাশরুম এরপর আবার পিসির কাছে যায়। যখন পিসির কাছে যায়, এইবার পিসি বলে, এই পিসি তো বড় লোক, এটা তো বড় লোক, বলে, এই মাশরুম তুই চিন্তা করিস না, তুই বাবা মায়ের একমাত্র সন্তান, তুই চলে গেলে তোর বাপ মা কি নিয়ে বাঁচবে, চল যা হবে দেখা যাবে। মাশরুম এবং পরীকে নিয়ে পিসি মাশরুমের বাপের বাসায় যায়। অলরেডি মাশরুমকে হারিয়ে মাশরুমের বাবা মায়ের অবস্থা 12টা বেজে গেছে, 3-4 দিন ধরে তারা কাউকে খুঁজে পাচ্ছে না। যখন তারা ফিরে যায়, মাশরুমের বাবা মা এসে মাশরুমকে জড়ায় ধরে, এই আমাদের ভুল হয়ে গেছে, তুই যদি ওকে নিয়ে সুখী থাকিস ঠিক আছে, ওকে নিয়েই সুখী থাক, আমরা একে মেনে নিব। এবং তারা ওকে জড়াই ধরে কাঁদতে থাকে এবং তারা ওকে মেনে নেয়। পরবর্তীতে তাদের সেখানে আবার এইবার মাশরুমের বাসাতেই ঘর আলো করে আসে এটিপি।
ইয়ে, এইটাতে তাদেরকে আর কষ্ট করে খেটে খেতে হয় না। মাশরুম ঘরের ছেলে ঘরেই ফিরে আসলো। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, কোন গল্পটা বেশি ভালো? হায় রে পড়ালেখা, কোন গল্পটা বেশি ভালো? কোনটা বেশি ভালো? যেটাতে ওরা পালিয়ে যায় দুজনেই, লাথি মেরে যেটাতে বের করে দেয়, নাকি যেটাতে এরকম জড়ায় ধরে ভালোবেসে নেয়? তো এটার দুই রকম ভোট থাকতে পারে। তাহলে এখন প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কি কয়েকটা পার্থক্য খেয়াল করতে পারছো? অলরেডি তোমরা কয়েকটা পার্থক্য খেয়াল করতে পারার কথা। কয়েকটা পার্থক্য খেয়াল করতে পারার কথা। কিরকম পার্থক্য ভাই? দেখো তো, তোমরা আমাকে বলো। এটা হলো অচক্রীয়। এই কয়েকটা পার্থক্য তোমরা শিখে গেছো অলরেডি। কোন সিনেমাতে? দেখি সিনেমাটা কারা কারা মনোযোগ দিয়ে দেখছে। রেডি? কারা কারা সিনেমাটা মনোযোগ দিয়ে দেখছে তোমরা আমাকে বলো। এই কোন সিনেমাতে? ফটো সিস্টেম বলো তো। অচক্রীয়তে কয়টা ফটো সিস্টেম ব্যবহার হয়েছে? একটা না দুইটা? ভেরি গুড। পরিমণির বাসা এবং মাশরুমের বাসা দুইটাই ব্যবহৃত হয়েছে। চক্রীয়তে শুধুমাত্র একটা। আচ্ছা ফাইন। তারপর তোমরা আমাকে বলো কোনটাতে পানি ভাঙতে হলো? পানির ফটোলাইসিস। তোমরা আমাকে বলো পানির ফটোলাইসিস কোনটাতে হলো? অচক্রীয়। সিনেমা একে পানির ফটোলাইসিস হয়, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি পড়ে। এইখানে পানির ফটোলাইসিস হওয়ার কোনো দরকারই পড়ে না, তাই তো? সুন্দর। যেখানে পানির ফটোলাইসিস হয় সেখানে অক্সিজেন উৎপন্ন হয়, মনে আছে? যেখানে পানির ফটোলাইসিস হবে সেই জায়গায় অক্সিজেন উৎপন্ন হবে। তার মানে অক্সিজেন উৎপন্ন হবে 1 নম্বর সিনেমাতে। 2 নম্বর সিনেমাতে অক্সিজেনের কোনো আলাই বালাই থাকবে না। তারপরে ভাই মনে আছে কিনা এনএডিপি রিডাকটেজ, ওই বেটা কোথায় ছিল? 1 নম্বর সিনেমাতে কাজী অফিস। ফলে ওখানে NADPH তৈরি হয়, NADPH2 তৈরি হয়। কাজী অফিসটাও টাকা পেয়ে NADPH2 হয়ে যায় 1 নম্বরে। 2 নম্বরের সাথে এটার কোনো সম্পর্কই নাই। বোঝাতে পারলাম? এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা, এই সিনেমা বলার এইটাই উদ্দেশ্য। সবাই বলো মারহাবা। চলো ও ভাই বোনেরা, আগে পার্থক্যটা পড়াই দেই, কারণ এটাই তো মেইন পড়া। তারপরে তাকায় দেখো, প্রত্যেকটা লাইন পড়া হয়ে গেছে। তাকায় দেখো, অচক্রীয় ফটো সিস্টেম 2 থেকে পরিমণি যে চলে গেল, সে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু মাশরুম যে ঘর থেকে গেল, সে আবার ফিরে আসে। এখানে দুইজনই থাকে, এইখানে কেবল মাশরুম থাকে। এখানে পানি লাগে, এইখানে পানি লাগে না। এইখানে অক্সিজেন উৎপন্ন হয়, এখানে অক্সিজেন উৎপন্ন হয় না। এইখানে কাজীটা নিজে বিয়ে দিয়ে NADPH2 তৈরি করে, এইখানে তৈরি করে না। মারহাবা। সবাই হুজুরকে থ্যাংক ইউ দিয়ে দাও, সবাই হুজুরকে থ্যাংক ইউ দিয়ে দাও। বুঝতে পেরেছো? কেমন হলো? কেমন বুঝতে পারলা বলো? এই জিনিস কি আর ভুল হবে কিনা? এটা কি আর ভুল হবে? এই সিনেমা কখনো ভুল হবে? জাস্ট মনে রাখতে হবে এই যে সিনেমাটা, এই সিনেমাটা কি ভুল হবে কিনা। ভাই পরীক্ষায় তুমি 5টা পয়েন্ট তোমার ব্রেনের মধ্যে ঢুকে গেল, একদম ঢুকে গেল। এখন ভাই এইগুলা কি লিখছে ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিলাম প্রত্যেকটা লাইন তুমি এখন পড়ে বুঝতে পারবা। চলো শুরু করা যাক। এটি রিডিং পড়ায় ক্লাস থেকে তোমাকে ছুটি দিয়ে দিব। চলো শুরু করি। রেডি? 1 2 3 চলে আসো। অচক্রীয় ফটোফসফোরিলেশন সংজ্ঞা: যেই ফটোফসফোরিলেশনে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন আর কখনো ফিরে আসে না, ফটোসিস্টেম 1 দিয়ে চলে যায়, তাকে বলে অচক্রীয়। পুরো ছবিটার দিকে তাকাও, ছবির দিকে তাকাও। আলো পড়লো পরিমণির বাসায়, প্রথমে গেল পিকুর বাসায়, তারপর গেল ফ্রেন্ডের বাসায়, তারপর গেল পিসির বাসায়, তারপর গেল মাশরুমের বাসায়। লাথি মেরে বের করে দিল। লাথি মানে সূর্যের আলো, লাথি মানে সূর্যের আলো। এবার গেল ফরিদের বাসায়। ফরিদ ওকে কার কাছে নিয়ে গেল? NADP নামক কাজী অফিসে। সেখানে
কাজী অফিস নিজে NADPH2 হয়ে গেল, আর এই দিকে উৎপন্ন হইল কে? এটিপি। ছবির দিকে তাকাও, আর এই যে ইলেকট্রন কমে গেল, এই ইলেকট্রন ভেঙে পানি ভেঙে এই পাশ থেকে এটা আসলো, ডান। এই ছবির দিকে তাকাও, আলো পড়লো, মাশরুম এবং পরিমণি পালাই গেল, প্রথমেই গেল ফরিদের বাসায়। ছবির দিকে দেখো, ফরিদ বলল মাফ করে দেন, চলে গেল পিকুর বাসায়। পিকু পাঠায় দিল ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ড পাঠায় দিল পিসির বাসায়, পিসি বুঝায় শোনায় বাসায় পাঠায় দিল, বলো মার হাবা। ভাই এক্সামে কি লিখমু? এক্সামে কি লিখবো? এক্সামে কি লিখবো? প্রথম কথা, পরীক্ষায় আসলে পার্থক্যটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অচক্রীয় চক্রীয়র পার্থক্য, 5টা লাইনের পার্থক্য তুমি এখন বলতে পারবা। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, ছবি আঁকলে এইটা আঁকতে হবে। এই ছবিটাকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এই ছবিটা হচ্ছে সহজ ছবি, আর কোনোটাই নাই। এগুলো আসলে কিসের ছবি? এইটা থাইলাকয়েড মেমব্রেনের ছবি। জাস্ট এই হলো থাইলাকয়েড মেমব্রেন, 2 স্তর বিশিষ্ট থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে, তুমি সহজ করে আঁকবা যদি আঁকতেই চাও। আমি বিশ্বাস করি যেটা পরীক্ষায় আসবে না। পরিমণির বাসা, সরি মাশরুমের বাসা কোথায় কোথায় যাবে? সবগুলাই মেমব্রেনের গায়ে। প্রথমে গেল ফরিদের বাসায়, তারপরে পিকুর বাসায়, ফ্রেন্ডের বাসায়, পিসির বাসায়, শেষ। এইরকম গোল গোল করে দিলেই হয়ে গেল, ডান। কে বের হয়ে গেল? ইলেকট্রন। প্রথমে ফরিদের বাসায়, পিকুর বাসায়, তারপর কার বাসায়? ফ্রেন্ডের বাসায়, পিসির বাসায়, আবার ফিরে আসলো। এখানে সূর্যের আলো, সূর্যের আলো দিয়ে দাও। এই হলো মেইন ছবি ভাই, এইটাই মেইন ছবি। বাকি যেগুলো আছে, এবং আরেক পাশে তোমাকে এই জায়গায় এটিপি তৈরি করে দিতে হবে। এইখানে বাচ্চা জন্মাবে 1 বছর পর, বাচ্চার নাম কি? এটিপি। এমনি এমনি এটিপি দিবা। এটিপি তৈরি হবে যেই জায়গা থেকে, সেই বাচ্চার জন্মের জন্য বাচ্চাটাকে যে হাসপাতালে জন্মাবে সেটার নাম এইভাবে মনে রাখো, এটিপি সিনথেটেজ। জাস্ট এমনি শিখে নাও, এটিপি সিনথেটেজ। আমি পুরোটা বুঝাই দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। তাহলে বাচ্চা জন্মাবে যে হাসপাতালে, সেটার নাম কি? এটিপি সিনথেটেজ। এইটাই মেইন পড়া ভাই, এইটাই মেইন পড়া, বাকি সব কিছু অন্য পড়া। বুঝাতে পারলাম? দিস ইজ মেইন। এখানে ফটো সিস্টেম 1 কাজ করে, তাকায় দেখো ফটো সিস্টেম 2 এখানে আছে, কিন্তু কোনো রোল প্লে করলো না। পরিমণির এই জায়গায় বাসা আসলে নাই, এটাকে ছবিতে আছে কিন্তু এটার কোনো অ্যাকশন এই জায়গায় নাই। মেইন ছবি তো এইটা। আর এইগুলা ভেতরের দিকে কিছু হাইড্রোজেন আয়ন দিয়ে দিবা, ভুংভাং করে দিয়ে দিবা। এই তো ব্যাপারটা, এতটাই সিম্পল, ব্যাপারটা এতটাই সিম্পল। ঠিক আছে, বুঝতে পেরেছি, সুন্দর। একইভাবে এই ছবিটা, আমরা এগুলো হুদাই মুখস্থ করি, কিন্তু ছবিটার মূল জিনিসটা বুঝি না। ছবিটাকে খুব সিম্পল করে আঁকবা, একদম একদম আগেরটার মতোই। এটারও সহজ ছবিটা দেখাই দিচ্ছি। তুমি যদি আঁকতেই চাও, ধুর, বারবার এই বাজে কালারটা চলে আসতেছে। ওকে, তুমি যদি আঁকতে চাও ভাইয়া, এই যে থাইলাকয়েড মেমব্রেন, সরি থাইলাকয়েড মেমব্রেন বেশি চিকন হয়ে গেল, একটু মোটা করে নিবা যাতে সবাইকে বসাতে পারো। তাহলে তুমি তোমার মতো করে আঁকো। পরিমণির বাসা, মাশরুমের বাসা, এখান থেকে তুমি বের করো। প্রথমে যাবে কোথায়? প্রথমে গেল কার বাসায়? পিকুর বাসায়, ফ্রেন্ডের বাসায়, পিসির বাসায়, ওখান থেকে ফরিদের বাসায়, শেষ। বাসা কিন্তু এই 4টাই মাত্র, খেয়াল করো, বাসা কিন্তু 4টাই। প্রথমে পিকু, তারপরে ফ্রেন্ড। সিরিয়ালটা কি দেখছো? সবসময় একই সিরিয়াল, শুধু এইখানে ফরিদ সবার শেষে আর ওইখানে ফরিদ সবার আগে। এইগুলা যখন আরো একবার ভালো মতো পড়বা, আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা ফটো সিস্টেম 2, এইটা ফটো সিস্টেম 1। এই তো লাথি মেরে বের করে দিল। তারপরে কোথায় গেল? NADP নামক কাজী অফিসে, ওইখানে। তাহলে NADPH2 বিয়ের পরে টাকা নিয়ে NADPH2 হয়ে গেল, কে যেন বলছে, এটাই ভালো লাগছে আমার। আর ওই পাশে বাচ্চা তৈরি করে দিবা, বা হাসপাতালটার ছবি এঁকে দিবা, ATP।
এইটুকু যদি কেউ আঁকতে পারো দ্যাট ইজ মোর দেন এনাফ। কিন্তু এইটা ভাইয়া পরীক্ষায় অতটা আমি বিশ্বাস করি না যে আসবে। ইনশাল্লাহ 2টি গরম রুটি 1 কাপ চা খাবো সবাই মিলে খা। এই তো এইটাই মেইন কথা। এখন ভাইয়া এটা তো ছবিটা বুঝাই দিলেন, বইয়ের ভিতরে লাইনগুলো কি পড়বো না? আমি গ্যারান্টি দিলাম প্রত্যেকটা লাইন পড়তে পারবা। রেডি 1 2 3 দেখো, তাকায় দেখো, শুধুমাত্র গল্পটা এটার মধ্যে বসাই দিতে হবে। কিরকম? এখানে একদম শুরুতে এই যে ফটো সিস্টেম 2 থেকে কি বের হলো? ইলেকট্রন বের হয়ে গেল, 2টা ইলেকট্রন, পরিমণি এবং মাশরুম। তারা বের হয়ে কোথায় গেল? পিকু। এখানে সবার আগে ফিওফাইটিনের কথা বলছে, এটা না বললেও চলবে, ছবিতে যেহেতু নাই। তুমি পিকু, পিকুর পরে কোথায় গেল? সাইটোক্রোম এফ। সাইটোক্রোম এফ থেকে কোথায় গেল? প্লাস্টোসায়ানিন পিসির বাসায়। পিসি থেকে কোথায় গেল? ফটোসিস্টেম 1। 1 থেকে কোথায় গেল? ফরিদের বাসায়। ফরিদ কোথায় দিল? অ্যানিডিপি রিডাকটেজের কাছে। দেওয়ার পরে আলটিমেটলি পরবর্তীতে সেখান থেকে এটিপি তৈরি হলো। এই হলো একদম সিরিয়াল। ভাইয়া এখানে তো অনেক কঠিন করে লেখা, তুমি খুব সহজ করে লিখবা। সূর্যের আলো পড়ে, ইলেকট্রন এখান থেকে নিক্ষিপ্ত হয়, এখানে যায়, ওইখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, ওখান থেকে, তুমি তোমার মতো ভাষায় লিখবা। এইটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, একটা ছোট্ট লাইন শুধু তোমাকে শিখে নিতে হবে। সেই লাইনটা হলো, আমি তোমাদেরকে বলেছিলাম সাবওয়ে সার্ফারের মতো, যখন পিকু থেকে সাইটোক্রোম এফে যাবে তখন মূলত এই ধাপেই এটিপিটা তৈরি হয়। এখানে যখন ইলেকট্রন এখান থেকে যখন এখানে যায়, বাচ্চাটার এই গল্পের সাথে এটা মিলে না, সেজন্য আর আমি এই কাহিনীটা বলি নাই। মূলত এটিপি তৈরি হয় এই সময়ে, জাস্ট বোঝানোর জন্য। বুঝাতে পারলাম? বা এভাবেও বলা যেতে পারে, পিকু থেকে যখন সাইটোক্রোম এফ এর বাসায় যাচ্ছিল তখনই পরিমণির পেটে বাচ্চাটা আসে, এভাবেও মনে রাখতে পারো। তাহলে কখন? পিকু থেকে সাইটোক্রোম এফ এ যখন যাচ্ছিল তখন বাচ্চাটা আসে। এই লাইনটা তুমি যদি এখানে লিখো তাহলে বুঝে যাবা। বুঝাতে পেরেছি? এই হলো কথা। এই যে দেখো, পিকু থেকে যখন এফ এর মধ্যে যায় তখনই এটিপিটা তৈরি হয়। যদিও এখানে ব্যাখ্যা দিয়েছে, বাট আপাতত তুমি এইটুকুই শিখো। ডান। ওকে, একমাত্র মুভি যেটা আজীবন মনে থাকবে। এখন ভাই ও বোনেরা, ভাইয়া এই যে এত কঠিন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি পরীক্ষায় আসবে? আমি বিশ্বাস করি এটা আসবে না। পরীক্ষায় এইটা আসবে, আর এইটা বোঝানোর জন্য 2টা সিনেমা দেখাই দিলাম। ওকে, আর 2 মিনিট ক্লাস নিব। আমি বলেছিলাম সিনেমা দেখানোর পরে তোমরা এই ছকটা পুরাটাই পারবা। আচ্ছা, তোমরা কি সবাই আমাকে একটা কথা বলো, যারা ক্লাসে আছো এই মুহূর্তে, প্রায় 700-800 জন, সব মিলে 800-850 জন। 2 ঘন্টা যে চলে গেছে, তোরা কি বুঝতে পারছিস যে 2 ঘন্টা ক্লাস হয়ে গেল? বুঝতে পারছিস? আমি নিজেই বুঝতে পারিনি যে 2 ঘন্টা ক্লাস শেষ। আরো 1 ঘন্টা নেওয়া যায়, কিন্তু ইউসুফ সরকার একটু ভয় পাচ্ছি বাসায় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। সকালবেলা আপাতত এই সিনেমাটাই আজকে রাতে স্বপ্নে দেখ, এই সিনেমাটাই স্বপ্নে দেখ। এখন এই লাইন 3টা দেখো। ফটো সিস্টেম 1 মাশরুমের বাসা 2 সিনেমাতেই আছে, তুমি তাকায় দেখো। ফটো সিস্টেম 2 শুধুমাত্র 1 নাম্বার সিনেমাতে আছে। দেখতে পাচ্ছ কিনা? বুঝতে পেরেছি। পানির সাথে সম্পর্ক কার? পরিমণির বাসার, পরিমণির বাবাই তো, পরিমণির বাপ মাই তো নতুন বাচ্চা নেয়। তাহলে ফটো সিস্টেম 2 তার সাথে সম্পর্ক পানির। ফটো সিস্টেম 2 তার সাথে সম্পর্ক ফটোলাইসিসের। ফটো সিস্টেম 2 তার সাথে ইলেকট্রন আদান প্রদানের সম্পর্ক। পানির সম্পর্ক বলো, বাচ্চা নেওয়ার কথা বলো, এগুলো সবগুলোর সাথে কার সম্পর্ক? ফটো সিস্টেম 2 এর সম্পর্ক। ফটো সিস্টেম 2, এই যে দেখো, পানি থেকে এসে পূরণ হয় ফটো সিস্টেম 2। খেয়াল করেছো? বাচ্চা কে নেয়? নতুন বাচ্চা কে নেয়? ফটো সিস্টেম 2, রাইট? এই 4টা লাইন তুমি এখন পুরোপুরি বুঝতে পারবা। ফটোলাইসিস কার সাথে জড়িত? ফটো সিস্টেম 2। ফ্যান্টাস্টিক, 12টায় লিফট অফ, এটাও সত্যি। থ্যাংক ইউ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, কেমনে শিখলাম আমরা? কি অচক্রীয় চক্রীয় ফটোফসফোরেশন শিখে গেলাম আমরা। কালকের ক্লাসে C3 চক্র, নেক্সট ক্লাসে C4 চক্র, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র,
এইগুলা সবগুলো একদিনে শিখবো। 4টা চক্র শিখতে 4 মিনিট লাগবে। আমি যদি ওই ক্লাস শেষে 4 মিনিটে 4টা চক্র তোমাকে না বলাতে পারি, তাহলে আমি শিক্ষক হিসেবে ব্যর্থ শিক্ষক। পানির মতো সহজ। তোমরা আমাকে বলো এই কঠিন জিনিসটা কি মনে থাকবে? হুজুরকে বলো মনে থাকবে কিনা। ইনশাআল্লাহ। তাহলে যারা যারা নোট করেছো সবাই নোট জমা দিও। আমার জন্য একটু দোয়া করো, কালকে সারাদিন আমার একটু ডে অফ আছে। কালকে তোমরা যারা আগের নোটগুলো জমা দিয়েছো সেগুলোর আমি ফাইনাল রিভিশন করব, তোমাদের পুরস্কারের ব্যবস্থা করব। আমি গত 5 দিন চিড়ে চ্যাপ্টা হয়ে গেলাম। আবার পরশুদিন চিটাগাং, রাজশাহী, খুলনাতে মেডিক্যাপ আছে। তোরা যারা মেডিকেলে পড়বি, হুজুরের সাথে থাকবি, আমাদের ব্যাচ যুক্ত হ। ক্লাস শুরু হয়ে গেছে। সাদ ভাই এতক্ষণ কি ক্লাস নিল আমি দেখতে পারলাম না। ইনশাআল্লাহ ভাই আপনার মেসেজ দিছিলাম, কিছু বলেন নাই। আরে মেসেজ তো দেখারই টাইম পাই নাই। তাহলে ও ভাই বোনেরা, 1 ঘন্টা 50 মিনিটের আমরা ভালো ক্লাস করলাম। আশা করি এই পড়াটা তোমরা এখন প্রত্যেকটা রিডিং দিবা। পুরা পড়াটা তোমরা একটা রিডিং দিয়ে দাও। রিডিং দিয়ে বা কালকে সকালবেলা রিডিং দিবা, দেখবে পুরাটাই তোমার গড়গড়া হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আঙ্কারা মেসি।